প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন আরেকটা টপিক বা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের যে কোর্সটি যোগাযোগের ধারণা, সেই কোর্সের সঙ্গে সম্পৃক্ত এই টপিকটি। আর এই টপিকটির নাম হচ্ছে পারসেপশন। পারসেপশনকে যদি আমরা একটু বাংলায় বলি, পারসেপশন মানে হচ্ছে অনুধাবন। আর এটা যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর অনুধাবনের কথা যখনই আমরা বলবো, সেটা তোমরা জানো এটা খুবই সাইকোলজিক্যাল একটা বিষয়, যে আমি কি মনে করছি, কি চিন্তা করছি, কি ভাবছি, সেই বিষয়, সার্বিক বিষয়কে নিয়েই আসলে আমাদের অনুধাবন। আমরা কিন্তু এই শব্দটার সাথে আগে থেকে পরিচিত ছিলাম, কিন্তু এই শব্দটা বা এই বিষয়টা, এই প্রক্রিয়াটা কিভাবে আমাদেরকে প্রভাবিত করে, কিভাবে নানা ধরনের সমস্যা সৃষ্টি করে, আবার কিভাবে সেখান থেকে আমরা বের হতে পারি, বা এই প্রক্রিয়াটা কিভাবে কাজ করে, সেটা আমরা আজকের আলোচনায় দেখার চেষ্টা করব। এইখানে মূলত আমরা দুইটা ভাগে এই ক্লাসটাকে দেখছি। একটা হচ্ছে যে পারসেপশনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কি, কিভাবে পারসেপশন কাজ করে, সেটা আমরা দেখব। আর দ্বিতীয় যে অংশ, সেই দ্বিতীয় অংশে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমাদের পারসেপশনটা প্রভাবিত হয়, এবং সেই প্রভাবিত হওয়ার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে, এবং সেই সমস্যা থেকে কিভাবে নিজেরা বের হয়ে আসতে পারি, সেটা নিয়ে আমাদের দ্বিতীয় যে আলোচনা সেটা থাকবে। তো প্রথমে আমি বলবো যে পারসেপশন আসলে কি। পারসেপশনটা হচ্ছে যোগাযোগের মতোই একটা প্রক্রিয়া, এবং যোগাযোগেরই একটা অংশ আসলে পারসেপশন, কারণ এখানেও যোগাযোগটাই সংগঠিত হচ্ছে। তো পারসেপশন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া যেটা হয় যে আমরা কোনো বস্তু, কোনো ব্যক্তি, হ্যাঁ, বা কোনো লেখা বা যে কোনো কিছু সম্পর্কে এক ধরনের সতর্ক হই, এক ধরনের আমরা নিজেদের ভিতরে চিন্তায় যুক্ত হই। ওইটা দেখার সঙ্গে সঙ্গে বা ওইটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেই প্রতিক্রিয়াগুলো আমরা কি করি, আমরা সেই প্রতিক্রিয়াগুলো নিজের ভিতরে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হই, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজি, আমার পূর্বের যে অভিজ্ঞতা থাকে সেটার আঙ্গিকে এগুলোকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি। হ্যাঁ, তারপরে ধরো এটা নানা বিষয় রয়েছে, আমাদের সেন্সগুলো আছে, সেন্সগুলোকে আমরা এখানে ব্যবহার করি। সেন্স মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলোকে আমরা ব্যবহার করি। হ্যাঁ, যেমন একটা টেস্ট, আমরা যদি বলি টেস্ট হচ্ছে স্বাদ। তো একটা খাবার তুমি হয়তো বাসায় যে খাবারটা খাও, সেই খাবারটা যদি অন্য কোথাও তুমি খাও, ওই স্বাদটা কি হবে, তোমার পূর্বের স্বাদের কথা মনে পড়ে যাচ্ছে। তো এটা এক ধরনের অনুধাবন। তো এই যে প্রক্রিয়ায় আমরা কাজগুলো করে থাকি, এই প্রক্রিয়াটাই হচ্ছে অনুধাবন প্রক্রিয়া, এবং এটা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি বলবো যে যোগাযোগের এই অনুধাবন প্রক্রিয়াটা আমাদের কিন্তু সাইকোলজিক্যাল, মানে আমাদের মনস্তাত্ত্বিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই একটা অন্যতম অংশ। তো এইখানে দেখো, আমরা যদি অনুধাবনের বিষয়টা নিয়ে একটু ব্যাখ্যা করি, যেমন আসলে তোমাদের কেমন লাগছে এই যে অনলাইনে তোমরা ক্লাস করছো, তখন কি হবে, তুমি তোমার সময়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করছো যে অনলাইনে আমি ক্লাস করলাম, ক্লাসগুলো আমার কেমন লেগেছিল, হ্যাঁ, সেখানে কি কি সমস্যা ছিল, সেগুলো তুমি নিজের কাছে নিজে ব্যাখ্যা করার চেষ্টা করছো। তারপর হয়তো ফাইনালি তুমি একটা বক্তব্য দিচ্ছ যে ক্লাসটা তোমার কেমন লেগেছে। এই যে প্রক্রিয়াটা যেভাবে ঘটে যাচ্ছে, নিজের ভিতরে অনেক কিছু সমন্বয় এই প্রক্রিয়াটা সংশ্লিষ্ট। সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি হচ্ছে পারসেপশন প্রসেস। আর এইখানে যেহেতু আমরা প্রথমে সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম, আমার ধারণা পারসেপশন কি সেটা বুঝতে আমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। আমরা খুব সংক্ষিপ্তভাবে বললে, পারসেপশন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া হচ্ছে আমরা বিভিন্ন বস্তু, জীব বা যে কোনো ধরনের ঘটনা বা যে কোনো ধরনের বিষয়ের সম্পর্কে সতর্ক হচ্ছি, আমরা জানছি, আমরা জানতে পারার পরে সেই অনুযায়ী আমরা সেটার প্রতিক্রিয়া ব্যক্ত করার চেষ্টা করছি। এই যে পুরো প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাই হচ্ছে অনুধাবন। এখন আমি যেটা বলবো, যে প্রথমে আমরা বলেছিলাম পারসেপশন প্রক্রিয়ার পরে আমরা একটু দেখার চেষ্টা করব যে পারসেপশন প্রক্রিয়ায় কি কি স্টেজ থাকে, কয়টা স্টেজের ভিতর দিয়ে এই প্রক্রিয়াটি আসলে সামনের দিকে অগ্রসর হয়। তো সেই স্টেজের কথাগুলো যদি বলি, তাহলে আমি বলবো যে প্রথম যে 5টি প্রক্রিয়া, আমাদের যে স্লাইডটি আছে, স্লাইডের মাধ্যমে আমরা একটু 5টি প্রক্রিয়ার নাম একটু দেখে আসি, তারপর আমরা আবার আলোচনায় ফিরে আসছি। যে 5টি প্রক্রিয়া রয়েছে, আমরা প্রথমটি বলছি স্টিমুলেশন, সেকেন্ড হচ্ছে অর্গানাইজেশন, ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইভ্যালুয়েশন, আর 4 হচ্ছে মেমোরি, 5 হচ্ছে রিকল। এই 5টি হচ্ছে আমাদের পারসেপশন প্রসেস, হচ্ছে এই 5টি স্টেজের ভিতর দিয়ে আমাদের এই পারসেপশন প্রক্রিয়াটা সাধারণত সামনের দিকে অগ্রসর হয়। তো এইখানে যদি আমরা প্রথম যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার কথা হচ্ছে স্টিমুলেশন। আমার ধরেন স্টিমুলি বা স্টিমুলেশন, এই শব্দটা তোমরা আগেও শুনেছো। তো এখানে স্টিমুলি হচ্ছে এক ধরনের তোমার নানা ধরনের আমাদের যোগাযোগের ক্ষেত্রে যে
শুরুর দিকে কোনো কিছু সম্পর্কে আমাদের অবগত হওয়া, বা কোনো কিছু সম্পর্কে আমি অ্যাওয়ার হচ্ছি, কোনো কিছু সম্পর্কে আমার একটা ধারণা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি হচ্ছে স্টিমুলেশন। তো স্টিমুলেশনের ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে যে আমার চারপাশে তো অনেক ঘটনা ঘটছে, আমি কি প্রত্যেকটি ঘটনার সাথে নিজেকে ইনভলভ করতে পারছি? হাজার হাজার ঘটনা কিন্তু এই মুহূর্তে তোমরা যারা ক্লাস করছো, আমাদের ক্লাসের বাইরেও অনেকগুলো ঘটনা ঘটছে। কেমন? ধরো বাতাসের একটা শব্দ হচ্ছে, পাখির ডাক আমরা শুনতে পাচ্ছি, হয়তো পাশে কেউ এসে একটু গল্প করছে, কেউ এসে তোমাকে একটু ডাকলো, হ্যাঁ, বা হচ্ছে যে অন্য কোনো শব্দ, হ্যাঁ, অন্য কোনো চিন্তা সেটা তোমার ক্ষেত্রে চলে আসলো। এরকম দেখা যাচ্ছে যে হাজারটা ঘটনা কিন্তু ঘটছে প্রতিনিয়ত আমাদের আশেপাশে। সেইখান থেকে আমরা কি করি? আমরা কিন্তু সিলেক্ট করি কি জন্য? কারণ আমি সব কিছুকেই আমার প্রয়োজন মনে করি না, সবকিছুকেই আমি আসলে মানে সবকিছুতে আমি ইনভলভ হতে চাই না, সবকিছুর সঙ্গে আমার সম্পৃক্ততা সেটা যে থাকুক সেটা আমি সবসময় চাই না। আমার যেগুলো প্রয়োজন মনে হয় সেইগুলোতে আমি উত্তর দেই, সেইগুলোতে আমি মতামত দেই, সেইগুলোতে আমি সংশ্লিষ্ট হওয়ার চেষ্টা করি, সেইগুলো নিয়ে আমি জানার চেষ্টা করি, সেইগুলো নিয়ে আমার নিজের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা শেয়ার করার চেষ্টা করি। তো এই জন্য বলা হচ্ছে যে এটাকে আমরা বলছি সিলেক্টিভ পারসেপশন। যে পারসেপশন সবকিছুতেই আমি আমার অনুধাবন দেওয়ার চেষ্টা করছি, সবকিছুতে আমি আমার মতামত দেওয়ার চেষ্টা করছি, বা সবকিছুই আমি মনে রাখার চেষ্টা করছি, সেটা নয়। যেমন আজকের সকাল থেকে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি তুমি তোমরা নিজেরাই ব্যাখ্যা করার চেষ্টা করো বা মনে করার চেষ্টা করো, তাহলে তুমি সবকিছুই ব্যাখ্যা করতে পারবে না। তুমি বলতে পারবে না যে সকালে তুমি যদি ঘুম থেকে উঠে থাকো 7টার সময়, 7টার সময় ওঠার পরে কতগুলো পাখির ডাক তুমি শুনেছো, এটা তুমি বলতে পারবে না। কতবার হচ্ছে তোমার জোরে শব্দ তুমি পেয়েছো আশেপাশ থেকে, সেটা তুমি বলতে পারবে না। তুমি কোনো গাড়ির হর্ন পেয়েছো কিনা, সেটা কতবার পেয়েছো, সেটাও তুমি মনে করতে পারছো না। কিন্তু তোমার হয়তো মনে আছে যে সকালে উঠে তুমি কি দিয়ে খেয়েছো, হ্যাঁ, তুমি হয়তো কোন ড্রেসটা পরবে সেটা তোমার মনে আছে। তুমি ক্লাসে পার্টিসিপেট করতে হবে, 11টার সময় ক্লাস শুরু হবে, সেটা তোমার মনে আছে। তার মানে আমাদের দেখা যায় যে যে ঘটনাগুলো আমাদের সাথে রিলেটেড, আমরা যে ঘটনাগুলো ইনভলভ হতে চাই, সেই ঘটনাগুলোই আমরা মনে রাখার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমরা বলছি সিলেক্টিভ পারসেপশন। আর সিলেক্টিভ পারসেপশন থেকে আর দুইটা বিষয় আসে, সেটা হচ্ছে যে আমরা সব বিষয়ে তো অ্যাটেনশন দিতে পারবো না, সেই জন্য আমরা কিছু সিলেক্টিভ অ্যাটেনশন করি এবং সিলেক্টিভ এক্সপোজার। এই তিনটা বিষয় হচ্ছে আমাদের এই প্রথম যে স্টিমুলেশন সেটার আলোচনার বিষয়। এখন প্রথমে বললাম সিলেক্টিভ পারসেপশন মানে সব বিষয়ে মতামত দিচ্ছি না, সব বিষয়ে আমার অনুধাবন আমি ব্যক্ত করছি না। একইভাবে হচ্ছে আমি সিলেক্টিভ যে অ্যাটেনশন সেটার দিকে যাচ্ছি, সব কিছুতে আমি আমার মনোযোগ নিবন্ধ করি না, সব কিছুতে আমি আমার মনোযোগ দিচ্ছি না। যেমন এই মুহূর্তে আমি এখানে ক্লাস করছি, তো ক্লাসের পাশাপাশি কিন্তু আমার আশেপাশে অনেকগুলো ঘটনা ঘটছে। এখানে বাতাসের একটু শব্দ হচ্ছে, এখানে পাখির ডাক পাওয়া যাচ্ছে, এখানে গাছের মানে ডালগুলো যখন দুলছে তখন কিছু শব্দ আসছে, হ্যাঁ, পাশ থেকে হয়তো মাঝে মাঝে দুই এক সময় কেউ বাসায় আসলে একটা কলিং বেলের আওয়াজ পাচ্ছি, কিন্তু আমি ওইগুলোতে নিজের মনোযোগটা দিচ্ছি না। আমি অ্যাটেনশন দিচ্ছি যে আমি এখন ক্লাস নিচ্ছি, আমি আমার শিক্ষার্থীদের সাথেই কথা বলছি, বা তাদের কেই আমি আমার ক্লাসের বিষয়ে হচ্ছে জানানোর চেষ্টা করছি। তো সেটা হচ্ছে আমার সিলেক্টিভ অ্যাটেনশন। একইভাবে হচ্ছে ওই বিষয়ে যখন আমি আমার মতামত বা কোনো কিছু প্রেজেন্ট করছি, সেটা হচ্ছে আমার সিলেক্টিভ হচ্ছে এক্সপোজার। তো স্টিমুলেশনটা আমরা জানি, স্টিমুলেশন মানে যে কোনো যোগাযোগের প্রথম দিকেই তো আমাকে অ্যাওয়ার হতে হবে। কোনো বিষয় সম্পর্কে আমি একেবারেই জানি না, তাহলে তো সেখানে আমার হচ্ছে অনুধাবনের বা সেই বিষয়ে জানার কোনো সুযোগ নেই। তো এটা হচ্ছে একদম ফার্স্ট স্টেজ, সেটা হচ্ছে আমার স্টিমুলেশন। যে কোনো ঘটনা, যে কোনো বিষয় বা যে কোনো বিষয়ের চিন্তার সাথে বা যে কোনো বিষয়ের মতামতের সাথে যখন আমি যুক্ত হচ্ছি। যেমন আজকে হয়তো যদি নিউজ হয়, তোমরা জানতে পারবে যে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে, বা হচ্ছে তোমাদের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে, সেই পদ্ধতি আসলে তোমাদের ব্যাচের পরীক্ষা হবে কিনা সেই বিষয়ে তোমরা জানতে পারবে। যদি তোমাদের ব্যাচের পরীক্ষা বিষয়ে কোনো তথ্য না থাকে, তাহলে তুমি দেখবে সেটা তুমি অ্যাভয়েড করে যাচ্ছ, সেটা তুমি সাধারণত নিজে সেইটাই ইনভলভ হচ্ছ না। তো সেই জন্য আমরা বলছি যে আমাদের প্রথম যে প্রসেসের, এই পারসেপশন প্রসেসের প্রথম যে স্টেজটা, সেটা হচ্ছে স্টিমুলেশন। তো স্টিমুলেশনের পরে সেকেন্ড যে স্টেজ আমরা বলেছিলাম, সেটা হচ্ছে অর্গানাইজেশন। এখন থেকে স্টিমুলেশন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করছি, ওই ঘটনার সঙ্গে আমরা জানলাম, জানার পরে তথ্যগুলোকে আমরা সাজানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমি যে উদাহরণটা দিলাম, এখন আবার সেই উদাহরণটা যদি নিয়ে আসি, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা আসলে অনলাইনে হবে নাকি হচ্ছে সরাসরি পরীক্ষা হবে।
যদি অনলাইনে হয়ে থাকে তাহলে কোন কোন ব্যাচের পরীক্ষাগুলো হবে, সেই ব্যাচের পরীক্ষাগুলোর পদ্ধতি কি হবে। হ্যাঁ, অনলাইনে পরীক্ষা নিলে সেক্ষেত্রে হচ্ছে তোমাদের ভাই কত মার্কস থাকবে, হ্যাঁ, তোমাদের অ্যাসাইনমেন্টে কত মার্কস থাকবে, তোমাদের প্রেজেন্টেশনে কত মার্কস থাকবে। তো সেই বিষয়গুলো কিন্তু আরো তুমি তথ্য কি করছো, সম্পৃক্ত করছো, আরো তথ্য তুমি একটা জায়গায় নিজেদেরকে সেই তথ্যগুলোকে এক জায়গায় অ্যাকোমোডেট করার চেষ্টা করছো। তো অর্গানাইজেশন মানে হচ্ছে এই যে তথ্য বা এই বিষয়গুলোকে আমরা সাধারণত কি করি, আমরা অর্গানাইজ করি। আর এখানে অর্গানাইজেশনের ক্ষেত্রে 3টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। এই 3টা পয়েন্টের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে বাই রুলস, আরেকটা হচ্ছে আমাদের স্ক্যামেটা, আর লাস্ট যেটা সেটা হচ্ছে আমরা বলছি স্টেপস। এই 3টা পদ্ধতিতে, এই 3টা বিষয়ের সাথে রিলেট রেখেই আমরা সাধারণত কি করি, আমরা আমাদের তথ্যগুলোকে সাজানোর চেষ্টা করি। এখন দেখো বাই রুলসটা কি। বাই রুলস মানে যদি এমন হয়, ধরো একটা রিক্সায়, আমাদের ধরো বিশ্ববিদ্যালয়ে একটা রিক্সায় একটা ছেলে এবং একটা মেয়ে তারা রিক্সায় যাচ্ছে। হ্যাঁ, এটা দেখার পরে তোমার ভিতরে কি ধারণা হবে? তোমার ভিতরে ধারণা হতে পারে, তুমি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হও, তোমার ভিতরে ধারণা হতে পারে যে তারা বন্ধু হতে পারে, তারা একটা কাপল হতে পারে। এটা হচ্ছে কি, এটা তোমার ধারণা। হ্যাঁ, নর্মালি সেটা হয়। আবার হচ্ছে দেখা যাচ্ছে তুমি এই যে ধারণা পোষণ করলে, এই এই ধারণায় কি হলো, এই ধারণাটা তুমি আগে থেকেই বা বারবার দেখার ফলে তোমার এটা তৈরি হয়েছে। তুমি দেখেছো যে বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা একসঙ্গে রিক্সায় চলে, তুমি দেখেছো যে যারা কাপল আছে তারাও একসঙ্গে রিক্সায় চলে। তো এইটা দেখার ফলে তোমার কি হলো, তোমার একটা ধারণা ছিল আগে, সেই ধারণার সাথে যুক্ত হয়ে তুমি এটা অনুমান করেছো। তো এইভাবে হয় কি, আমরা বাই রুলস এর মাধ্যমে, যে নিয়মের মাধ্যমে যেটা ঘটে থাকে সেটা দিয়ে আমরা আমাদের বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি। কিন্তু এমন হতে পারে যে তারা ভাই বোন হতে পারে, হ্যাঁ, সেটা হওয়ারও সম্ভাবনা রয়েছে। এমনকি হতে পারে যে তারা তোমার ধরো হয়তো দুঃসম্পর্কের আত্মীয় হতে পারে তারা, হ্যাঁ, বা এমন হতে পারে যে তাদের ভিতরে হয়তো এর আগে ওইভাবে কোনো পরিচয় ছিল না, সেটাও হতে পারে। কি হতে পারে সেটা আমরা জানি না, কিন্তু প্রাথমিকভাবে দেখার পরে আমাদের ভিতরে কিছু বিষয় আমরা এটার ব্যাপারে একটা মতামতে উপস্থিত হই যে এটা হতে পারে। কারণ আমার আগের যে এক্সপিরিয়েন্স আছে, আমার আগের যে অভিজ্ঞতা আছে, সেটাকে কাজে লাগিয়ে সাধারণত আমি এটা দেখি এবং সেইভাবেই আমি আমার মতো করে এটা তথ্যটাকে সাজানোর চেষ্টা করি। আর সেকেন্ড যেটা, সেটা আমরা বলছি যে স্কিমাটা। স্কিমাটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা মেন্টাল টেমপ্লেট। এটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল বা আমাদের মনস্তাত্ত্বিক একটা টেমপ্লেট, যেটা বা স্ট্রাকচার, গঠন, যেটা আমাদের মস্তিষ্কের ভিতরে একটা পর্যায়ে এটা তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো এইখানে কেমন, যেমন দেখো আমি যদি বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় সম্পর্কে আমাদের ধারণা কি, যে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা কেমন হয়। তোমরা যেহেতু একদমই প্রথম বর্ষে, তোমাদের হয়তো এখনো ওইভাবে দীর্ঘ সময় যারা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা করছে তাদের সাথে ওইরকম পরিচয় হয়নি বা ওই ধরনের খেলা দেখার সুযোগ হয়নি, সেই জন্য তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে। বাট আমি বলি বিশ্ববিদ্যালয়ের প্লেয়ারদের ক্ষেত্রে অনেকের ধারণা যারা খেলাধুলা করে তারা পড়ালেখা হচ্ছে একটু দুর্বল, তারা হচ্ছে পড়ালেখা কম করে, হ্যাঁ, তারা হচ্ছে একটু কম মেধাবী হয়। তো এটা হচ্ছে একটা ধারণা যে বিশ্ববিদ্যালয়ে যারা খেলাধুলা করেছে তারা খেলাধুলাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে দেখা যাচ্ছে তাদের একাডেমিক যে ক্যারিয়ার সেটা হচ্ছে একটু দুর্বল হয়ে যাচ্ছে, বা একাডেমিক জায়গায় তাদের যে সিজিপিএ বা রেজাল্ট সেটা দেখা যাচ্ছে যে একটু কম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার একটা মেন্টাল টেমপ্লেট যে এমনটি হতে পারে যে বিশ্ববিদ্যালয়ের প্লেয়ার মানে এরকম। আবার আমরা চিন্তা করি যে বিশ্ববিদ্যালয়ের প্লেয়ার মানে হচ্ছে সে নর্মালি তার ফিটনেস খুব ভালো থাকবে, হ্যাঁ, সে হচ্ছে শক্তিশালী হবে, সে যখন তাকে দেখলে হচ্ছে মনে হবে যে সে শারীরিকভাবে সুস্থ। যারা খেলাধুলা করে তারা সাধারণত শারীরিকভাবে সুস্থ থাকে। তো এটা হচ্ছে আমাদের ধারণা। তো এটা দিয়েও আমরা কি করি, আমরা আমাদের তথ্যগুলোকে সাজানোর চেষ্টা করি, গোছানোর চেষ্টা করি। হ্যাঁ, আর লাস্ট আমরা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টসটা কি। স্ক্রিপ্টসটা হচ্ছে সাধারণত দেখা যাচ্ছে যে কিছু নিয়ম মেনে বা কিছু পদ্ধতি অনুসরণ করেই যে কাজগুলো সাধারণত হয়ে থাকে, সেটাও আমাদের নানা ধরনের পূর্বের অভিজ্ঞতা হতে পারে, সেগুলো আমরা দেখেছি, সেই নিয়মগুলো আমরা জানি, সেই জন্য আমরা সেইভাবে সাধারণত কি করি হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা দেখি যে একটা ইভেন্টস বা একটা ঘটনা কিভাবে সংঘটিত হয়,
সেটা আমরা জানি। যেমন তুমি কোন রেস্টুরেন্টে যদি খাওয়া দাওয়া করতে যাও, বা তুমি কোন রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনার করতে গেলে, তখন কি হবে? রেস্টুরেন্টে সাধারণত দেখা যায় যে তোমাকে প্রথমে কি করবে, প্রথমে গিয়েই কি তুমি খাবার টেবিলে বসে যেতে পারবে? তোমার বাসায় যেমনটি আছে, তোমার বাসায় লাঞ্চ করতে যাওয়া এবং হচ্ছে তুমি একটা হোটেলে লাঞ্চ করতে যাওয়া, দুই জায়গায় কি হয়? তুমি যখন হোটেলে যাচ্ছ সেখানে প্রথমে যেটা হয়, তুমি মেনুটা দেখো, মেনুটা দেখে তুমি খাবার সিলেক্ট করো। সিলেক্ট করার পরে যদি তাদের যেটা রয়েছে যে যারা এই খাবারটা সার্ভ করবে, তা যদি কেউ সরাসরি সার্ভ করে তাহলে তো সে সার্ভ করে দিবে। আর যদি এমন হয় যে সেলফ সার্ভ, তাহলে দেখা যাচ্ছে তুমি অর্ডার দিলে যখন হয়ে যাবে তারা তোমাকে ডাকবে, তোমাকে খাবারটা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে তোমার রেস্টুরেন্টের নিয়ম। আর দেখা যাচ্ছে এমন হতে পারে যে তুমি খাবারটা অর্ডার করলে তারপরে তারা তোমাকে সার্ভ করলো, দুইটা। তাহলে এটা একটা, আমরা বলছি যে স্টেপস মানে কোনো ঘটনা একটা সিস্টেমেটিক ওয়েতে হবে। সিস্টেমেটিক ওয়েটা কি? প্রথমে তোমাকে মেনু সিলেক্ট করবে, তুমি তো প্রথমে গিয়েই খাবার পাবে না, তোমাকে যাওয়ার সাথে সাথে তোমাকে খাবার সার্ভ করবে না। বাট বাসায় যেটা হবে, তোমার এখানে বাসায় এসে অত বেশি দেখা যাচ্ছে মেনু সিলেক্ট করার বিষয় আসছে। তুমি যখন বাসায় লাঞ্চ করবে তখন দেখা যাচ্ছে সব খাবার হয়তো তোমার সামনে রয়েছে, তুমি খাবার টেবিলে বসেছো, আর তুমি নিজেই হয়তো তুলে নিচ্ছ বা কেউ তোমাকে সার্ভ করছে, কিন্তু কি কি রয়েছে তুমি তোমার মতো করে এখানে নিতে পারছো। তাহলে বাসায় খাবার খাওয়া এবং হচ্ছে রেস্টুরেন্টে খাবার খাওয়া, প্রত্যেকটা জায়গায় হচ্ছে খাবারের কিছু নিয়ম অনুসরণ হবে, যে কিভাবে তুমি খাবারটা সেখানে সার্ভ করবে, কিভাবে তুমি খাবে। হ্যাঁ, এই যে একটার পর একটা। এবং কি হবে, রেস্টুরেন্টে হচ্ছে যে তোমাকে হয়তো কিছু রেস্টুরেন্টে আছে তোমাকে আগেই পে করতে হবে, তুমি যদি বিল পে না করলে তুমি খাবার পাবে না। আবার কিছু রেস্টুরেন্টে আছে তুমি খাওয়া দাওয়া শেষ করলে তারপর হচ্ছে তোমাকে বিল পে করতে হবে। তো এটা হচ্ছে একটা নিয়ম। আমরা বলছি যে এই যে স্টেপস, এটা অনুসরণ করেও আমরা আমাদের তথ্যগুলোকে সাধারণত সাজানোর চেষ্টা করি। তো বেসিক্যালি আমরা এখানে বলছি যে আমরা স্টিমুলেশনের বা উদ্দীপনার মাধ্যমে যে তথ্য বা যে ঘটনা বা যে বিষয়ের সঙ্গে আমরা ইনভলভড হলাম, সেই বিষয় রিলেটেড যে তথ্যগুলো, সেইগুলোকে বা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যে তথ্যগুলো, সেগুলোকে আমরা কি করি, আমরা হচ্ছে অর্গানাইজেশন করার চেষ্টা করি। আর এখানে বললাম যে অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা 3টা পয়েন্ট নিয়ে কাজ করি। একটা হচ্ছে বাই রুলস, একটা হচ্ছে স্কিমেটা, আর লাস্ট হচ্ছে আমাদের স্টেপস। এই 3টা পদ্ধতিতে আমরা এই তথ্যগুলো সাধারণত সাজিয়ে থাকি। তো এটা ছিল আমাদের দ্বিতীয় যে স্টেজ, সেই স্টেজ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের এখন ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। এটা আসলে কি? এটা যদি আমরা বাংলা করি সরাসরি, এটা ব্যাখ্যা করা এবং মূল্যায়ন করা। তো সাধারণত দেখা যাচ্ছে যে যে ঘটনার সাথে আমি সম্পৃক্ত হলাম, সেই ঘটনার তথ্যগুলোকে আমি অর্গানাইজ করলাম। তথ্যগুলোকে অর্গানাইজ করার পরে এখন আমার কাজ হচ্ছে এটা নিজের কাছে ব্যাখ্যা করা, নিজে ব্যাখ্যা করা এবং মূল্যায়ন করা। কারণ আমি যে কাজটি করতে যাচ্ছি, আমি যে বিষয়টি নিয়ে চিন্তা করেছি, সেই বিষয়ের তথ্য নিয়ে আমি দেখার চেষ্টা করছি। এখন এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি হতে পারে, এটা আবার হচ্ছে আমি আগে যেভাবে চিন্তা করেছি সেভাবে হতে পারে। দুইভাবেই কিন্তু এটা সম্ভব। কেমন যে বিশ্ববিদ্যালয়ের প্লেয়ার সম্পর্কে আমার যে ধারণা ছিল সেটা চেঞ্জ হতে পারে। আমরা হয়তো মনে করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের প্লেয়াররা সাধারণত মেধাবী হয় না, কিন্তু দেখা যাচ্ছে যে না, আমি যে বিশ্ববিদ্যালয়ের প্লেয়ারকে পেলাম সে হচ্ছে অনেক মেধাবী, তার সিজিপিএ অনেক হাই। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে আমি যে বিশ্ববিদ্যালয়ের প্লেয়ারকে মনে করেছিলাম যে সাধারণত প্লেয়াররা শক্তিশালী হবে, সুঠাম দেহের অধিকারী হবে, সুস্থ দেহ থাকবে, কিন্তু দেখা যাচ্ছে না, তাকে আমি যাকে দেখলাম তাকে দেখে আমার মনে হয়েছে সে অতটা হচ্ছে শক্তিশালী বা সুস্বাস্থ্যের অধিকারী না। তার মানে হচ্ছে এটা চেঞ্জ হতে পারে। বাট আমি আমার তথ্যগুলোকে আগের মতো করে সাজানোর চেষ্টা করেছি, এবং 3 নম্বর স্টেজে এসে আমি যেটা করলাম, আমার সেই সাজানো তথ্যগুলোকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি এবং আমি মূল্যায়ন করার চেষ্টা করছি। এবং আমাদের 4th স্টেজ যেটা, সেটা হচ্ছে মেমোরি। মেমোরিতে কি করলাম, আমি এই যে তথ্যগুলো সাজালাম, আমি ঘটনাটার তথ্যগুলো সংগ্রহ করলাম, এরপর হচ্ছে আমি এটা ব্যাখ্যা করলাম, এটা মূল্যায়ন করলাম, এখন হচ্ছে এটা আমি আমার মেমোরিতে সাধারণত জমা রেখে দিলাম। আমি আমার মেমোরিতে রেখে দিলাম এই জন্য, কারণ আমার এই ঘটনাগুলোর সাথে আমার ইনভলভমেন্ট ছিল, কি হয়েছিল সেই ঘটনাগুলো সাধারণত কি হয়, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ বলেই তো আমি সিলেক্টিভ পারসেপশনের মাধ্যমে সিলেক্টিভ যে অ্যাটেনশন সেটা দিয়েছিলাম। তার মানে এটা আমার এই বিষয়ে আগ্রহ রয়েছে, এই বিষয়ে আমার মনে হয়েছে যে আমার জন্য এটা গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি এটা আমার স্মৃতিতে সংরক্ষণ করে রাখলাম। হ্যাঁ, এবং লাস্ট যে স্টেজটা সেটা হলো হচ্ছে রিকল। এখন একটা ঘটনা ধরো এখান থেকে 5 বছর, 10 বছর, 20 বছর হ্যাঁ আগে ঘটেছে, তোমার সেই বিষয়ে তোমার এক ধরনের ইনভলভমেন্ট ছিল, তুমি দেখেছো, তুমি করেছো, এবং শেষে কি করেছিল, তুমি এটা মেমোরিতে রেখে দিয়েছো। কোনো একটা গুরুত্বপূর্ণ দিনে বা কোনো একটা সময় আবার ওই ধরনের ঘটনা বা ওই রিলেটেড বা ওই বিষয়ে কিছু তুমি সম্মুখীন হলে, তখন কি হয়, তোমার মেমোরিতে যেটা রাখা ছিল সেটা তুমি আবার রিকল করছো, তুমি আবার বোঝার চেষ্টা করছো যে আমি যেটা আগে মেমোরিতে রেখেছিলাম সেটা আবার
আমার এখন প্রয়োজন হয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতে আমি এখন ব্যাখ্যা করার চেষ্টা করছি। যেমন ধরো তুমি তোমার কোনো বন্ধুকে টাকা দিয়েছে, স্টুডেন্ট লাইফে তুমি হচ্ছে যখন স্কুলে পড়ো সেই হিসেবে তুমি তোমার সেই বন্ধুকে হয়তো 50টি টাকা ধার দিয়েছিলে, হ্যাঁ, বা তুমি একটা বই ধার দিয়েছে, কিন্তু তোমার ওই বন্ধু দেখা গেছে তোমার টাকা আর ফেরত দেয় নাই, বা তোমার বইটাও ফেরত দেয়। তো ওই ঘটনা অনেক কিছু বিচার বিশ্লেষণ করে কি ওটা তোমার মেমোরিতে ছিল। এখন যখন তুমি বিশ্ববিদ্যালয়ে এসেছো, এইখানে তোমার কোনো বন্ধু তোমার কাছে হয়তো তোমার কোনো বই বা তোমার কাছে টাকা ধার চাই, তুমি কি করলে, তুমি তাকে হয়তো টাকা দিয়েছো বা দিচ্ছ কিনা বা দিবে কিনা, ওই পরিস্থিতিটা কিন্তু তোমার আগের যে ঘটনা আছে সেটা তোমার মাথায় থাকবে, তোমার মস্তিষ্কে থাকবে, এবং সেটা তুমি রিকল করবে যে দেওয়ার ফলে আমার কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, বা হচ্ছে যে আগের যে ব্যক্তি ছিল আমার বন্ধু আর এখন যে আছে তার ভিতরে কোনো ডিফারেন্স আছে কিনা। তো এই যে বিষয়গুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, সেটাকে আমরা হচ্ছে মেমোরিতে রাখার চেষ্টা করি, এবং ফাইনালি হচ্ছে যখনই প্রয়োজন হয়, সেটা কিছুদিন হতে পারে, কিছু বছর হতে পারে, বহুদিন হতে পারে, আবার অনেক দ্রুত হতে পারে, আমরা রিকল করি। তো এইটা ছিল আমাদের যে পারসেপশন, যে কিভাবে একটা অনুধাবন আমাদের সৃষ্টি হয়, এবং সেটা বহুদিন ধরে, মানে বলতে হবে যে আজন্ম সেটা আমাদের মনস্তাত্ত্বিক যে জায়গায় সেটা কাজ করে যায়। তো এই 5টা বিষয় দিয়ে হচ্ছে আমাদের এই প্রক্রিয়াটা, এবং হচ্ছে এই 5টা স্টেজের মাধ্যমে হচ্ছে আমাদের প্রক্রিয়াটা চলে। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় যে একটা স্টেজের পর একটা স্টেজ ঘটবে সবসময় সেটা নাও হতে পারে। সবসময় দেখা যাচ্ছে যে তোমার যে কোনো একটা স্টেজ হয়তো এখানে থাকলো না, এত দ্রুত হয়তো ঘটে যে অত কিছু ভাবার তুমি অত বিচার বিশ্লেষণ করার সময় পেলে না, তুমি কি করলে, তুমি মেমোরিতে চলে গেলে, সেটা হতে পারে। হ্যাঁ, তুমি হয়তো রিকল করলে, অনেক দ্রুতই হতে পারে সেটা। তো সবসময় যে এই স্টেজের সবগুলো স্টেজই আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ঘটনার ক্ষেত্রে পার করব সেটা নয়, কিন্তু এই প্রত্যেকটা স্টেজই আসলে গুরুত্বপূর্ণ, এবং মানে একটি স্টেজের সাথে আরেকটি স্টেজের কিন্তু একটা সম্পৃক্ততা রয়েছে। তোমরা এখন আমাদের ধারণা খুব সহজেই নিজেরাই হচ্ছে বুঝতে পারবে যে যোগাযোগের যেমন একটি প্রক্রিয়া রয়েছে, এখানে আমরা যে প্রক্রিয়াটার কথা বললাম, যে 5 স্টেজের কথা বললাম, সেই 5টি স্টেজও হচ্ছে যোগাযোগের প্রক্রিয়ার মতোই চলমান। এবং সেইখানে আমরা বলছি প্রথম স্টেজ আমাদের হচ্ছে স্টিমুলেশন, সেকেন্ড ছিল আমাদের স্টিমুলেশনের পরেই দ্বিতীয় যে স্টেজটি সেটা হচ্ছে আমাদের আমরা বললাম অর্গানাইজেশন, তৃতীয় স্টেজটা হচ্ছে ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইভ্যালুয়েশন, আর চতুর্থ স্টেজ ছিল আমাদের মেমোরি, এবং পঞ্চম যে স্টেজ সেটা ছিল আমরা বলছি রিকল। তো এটা ছিল আমাদের আজকের ক্লাসের প্রথম অংশের আলোচনা। আমরা প্রথম অংশের আলোচনা এখানে শেষ করব, আর এরপরে আমি চলে যাব আমাদের দ্বিতীয় যে অংশের আলোচনা। দ্বিতীয় যে অংশটির কথা আমি আগেই বলেছিলাম যে দ্বিতীয় অংশটি আমাদের কি, সেটা কিন্তু আমি বলেছি যে প্রসেসেস ইনফ্লুয়েন্সিং পারসেপশন, কি কি প্রক্রিয়া বা কি কি বিষয় আসলে আমাদের অনুধাবনকে প্রভাবিত করে, সেটা নিয়ে আমাদের দ্বিতীয় আলোচনা। যে প্রক্রিয়া বা যে বিষয়গুলো আমাদের এই পারসেপশনকে প্রভাবিত করে, কারণ পারসেপশন তো একটা মনস্তাত্ত্বিক বিষয়, মানুষের মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে অনেকভাবে আসলে প্রভাবিত করা সম্ভব, বা অনেকভাবেই সেটা প্রভাবিত করা হয়ে থাকে। তো সেই জন্য আমরা একটু দেখব যে কি কি প্রক্রিয়া বা কোন কোন বিষয়গুলো আমাদের এই পারসেপশনকে প্রভাবিত করছে। এক্ষেত্রে আমরা 7টি বিষয়কে এইখানে চিহ্নিত করেছি। তো আমি একটু দেখে আসতে চাচ্ছি প্রথমেই যে এই 7টি বিষয় কি, সেটা দেখে আসার পরে আমরা আবার আলোচনায় ফিরে আসছি। এখানে 7টি প্রক্রিয়ার প্রথমটি বলা হচ্ছে ইমপ্লিসিট পার্সোনালিটি থিওরি, সেকেন্ডটাকে আমরা বলছি দ্য সেলফ ফুলফিলিং প্রফেসি, থার্ড হচ্ছে দ্য পারসেপচুয়াল অ্যাকসেন্চুয়েশন, ফোর্থ হচ্ছে প্রাইমেসি রিসেন্সি, 5 হচ্ছে কনসিস্টেন্সি, 6 হচ্ছে স্টেরিওটাইপিং, আর 7 হচ্ছে অ্যাট্রিবিউশন। তো এই 7টি বিষয় আমাদের যোগাযোগের যে অনুধাবন প্রক্রিয়া, সেই অনুধাবন প্রক্রিয়াকে প্রভাবিত করে। এই প্রক্রিয়াকে প্রভাবিত করার বিষয়গুলো নিয়ে আমরা আবার আলোচনা করছি। তো আমরা এখানে ফিরে আসলাম আমাদের আলোচনায়। মূলত আলোচনার ক্ষেত্রে আমরা প্রথম যে বিষয়টি পেলাম সেটাকে আমরা বলছি দ্য ইমপ্লিসিট পার্সোনালিটি থিওরি। এইখানে দেখো, ইমপ্লিসিট পার্সোনালিটি থিওরি দিয়ে আসলে আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে যখন কোনো ব্যক্তির ভিতরে তুমি ইতিবাচক একটা গুণ দেখো, তখন কি হয়, তখন তুমি মনে করো যে তার ভিতরে আরো অনেক ইতিবাচক গুণ রয়েছে। হ্যাঁ, আমরা যখন মনে করি যে একজন ছেলে সে নিয়মিত ক্লাসে আসে, হ্যাঁ, বা একজন মেয়ে বা একজন শিক্ষার্থী নিয়মিত ক্লাসে আসে, তার মানে আমরা ধরে নেই যে সে ক্লাসের সবগুলো বিষয়ে খুব ভালো জানে, বা ক্লাস সম্পর্কে তার একটা ভালো ধারণা রয়েছে, তাই না? এটাই আমরা মনে করছি। সাধারণত তো সেটা হয়ে থাকে। যেমন তুমি জানো যে তোমার একজন ভালো বন্ধু আছে, সেই বন্ধুটা কি, সে হচ্ছে খুবই অনেস্ট,
তার মানে তুমি জানো তোমার যে বন্ধু অনেস্ট, সে কি হবে, তাহলে তার পক্ষে কখনোই চুরি করা সম্ভব। হ্যাঁ, তোমার যে বন্ধু অনেস্ট, তার পক্ষে কখনোই মিথ্যা কথা বলা সম্ভব। তুমি তার কাছ থেকে হয়তো জানতে চাইতে পারো যে কোনো একটা বিষয় সম্পর্কে, এবং তুমি জানো যে সে হয়তো তোমাকে মিথ্যা কথা বলবে না। তাহলে কি হলো, এটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট পার্সোনালিটি থিওরি। এটাকে আমরা অনেক সময় ব্যবহার করি একটা আরেকটা তত্ত্ব দিয়ে, সেটা হচ্ছে হলো ইফেক্ট বা হলো ইরর। মানে যখন আমি কোনো বিষয়ের ভিতরে একটা পজিটিভ দিক দেখি, তখন তার ভিতরে শুধু পজিটিভ দিকই হয়তো আমি দেখতে পাচ্ছি। আবার দেখা যাচ্ছে কোনো বিষয়ের যে গুণ একজনের ভিতরে যদি আমি নেতিবাচক কোনো মানে আমি বলবো যে অপগুণ, হ্যাঁ, বা খারাপ কিছু দেখি, তাহলে আমি মনে করি সেই ব্যক্তি মানে সব ক্ষেত্রেই মনে হয় খারাপ হতে পারে, বা সেই ব্যক্তি হচ্ছে সব ক্ষেত্রেই মনে হয় এই এই তার অন্যান্য খারাপ দিকও রয়েছে। তার মানে হচ্ছে আমাদের ভিতরে যে জিনিসটা কাজ করে, যখন আমরা পারসেপশন বা অনুধাবন করি, তখন আমাদের এই ইমপ্লিসিট পার্সোনালিটি থিওরিটা কাজ করে। যে একজন ব্যক্তিকে যখন আমার সৎ মনে হয়, হ্যাঁ, একজন ব্যক্তিকে আমি সৎ জানলে তার পক্ষে চুরি করা সম্ভব নয়, একজন ব্যক্তিকে আমি সৎ জানলে হ্যাঁ তার পক্ষে মিথ্যা কথা বলা সম্ভব নয়। তো এটা হচ্ছে একটা ইফেক্ট, যেটা আমাকে কি করে, আমাকে প্রভাবিত করে, আমার পারসেপশনটাকে প্রভাবিত করে। কি প্রভাবিত করলো, যে হ্যাঁ, যেহেতু এই ব্যক্তি পরিশ্রমী, তার পক্ষে হচ্ছে এই রিসার্চটা করা সম্ভব, সে সময় দিবে এবং তার পক্ষে হচ্ছে সে থিসিস করতে পারবে, কারণ তার ধৈর্য আছে। হ্যাঁ, এটা আমি চিন্তা করেছি, আমি কিন্তু জানি না সে আসলেই থিসিস সে করতে পারবে কিনা, কিন্তু আমি ধরে নিয়েছি, আমি দেখেছি সে পরিশ্রমী, সে পরিশ্রম করে, তার মানে সে পারবে। হ্যাঁ, আমি ধরে নিয়েছি যে আমার যে বন্ধুটি আছে, সেই বন্ধুটি হচ্ছে সাধারণত সত্য কথা বলে, তার মানে আমি ধরে নিচ্ছি সে সবসময় সত্য কথা বলবে। হ্যাঁ, সে যে কখনো মিথ্যা কথা বলতে পারে বা পারে না, সেই ব্যাপারে না চিন্তা করে আমি সবসময় তার ওই ইতিবাচক দিকটাই দেখছি। আবার আমি দেখলাম যে আমার একটা বন্ধু, সে দুষ্ট আছে, সে কখনোই টাকা পয়সা খরচ করে না, হ্যাঁ, সে একটু কৃপণ ধরনের, তার মানে আমি ধরে নিলাম যে সে সবসময় হচ্ছে তার সাথে খাবার দোকানে যাওয়া বা বইয়ের দোকানে যাওয়া বা কোনো কিছু কেনাকাটা করতে যাওয়া মানে হচ্ছে কি হবে, টাকাটা আমাকে দিতে হবে, ও হয়তো কোনো টাকা পয়সা দিবে না। এই যে চিন্তাগুলো, যে ধারণাগুলো, সেটা আমাদের কি এক ধরনের হলো এফেক্ট তৈরি করে। হ্যাঁ, এক ধরনের হলো ইরর তৈরি করে, যে যার ভিতরে যেটা আমি ভাবছি সেইভাবে তাকে চিন্তা করছি, তার ভিতরে অন্য কিছু নিয়ে আমি আর ভাবতে পারছি না। তো সেটা হচ্ছে ইমপ্লিসিট পার্সোনালিটি থিওরি। আর ইমপ্লিসিট পার্সোনালিটি থিওরির কিন্তু ব্যারিয়ার্সও আছে। ব্যারিয়ার্সটা কি, সেটা দেখো, যে একজন ব্যক্তি সে সত্য কথা বলে, কিন্তু সে কখনোই মিথ্যা কথা বলবে না, সেটা তো আমি আসলে নিশ্চিত হতে পারি না। হ্যাঁ, একজন মানুষ সৎ, তার মানে যে কখনোই সে কোনো কিছু চুরি করেনি, সেটা যে আমি একেবারে শতভাগ নিশ্চিত হতে পারি, সেটা কিন্তু হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, একজন বন্ধুকে আমার কৃপণ মনে হয়, কিন্তু কেন সে কৃপণ সেটা আমি না বুঝে আমি তাকে হয়তো শুধু কৃপণতার কথা বলছি, কিন্তু কৃপণ না, সে হয়তো প্রয়োজন, যখন তোমার যে তুমি হয়তো অপব্যয় করছো, অতিরিক্ত খরচ করছো, সে কি করবে, যদি কখনো এমন হয় যে প্রয়োজন হয়, তখন সে হয়তো তোমাকে হেল্প করছে। তার মানে এর বিপরীতও একটা দিক থাকতে পারে। আমরা যদি শুধুমাত্র ইমপ্লিসিট পার্সোনালিটি থিওরি দিয়েই একজন ব্যক্তিকে বিশ্লেষণ করার চেষ্টা করি, হ্যাঁ, কোনো বিষয়কে, কোনো ঘটনাকে বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে হচ্ছে কি হতে পারে, আমাদের একটা ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। হ্যাঁ, আমাদের ভিতরে সেই ধারণাটা চলে আসে। যেমন এখন আমরা বলি, প্রত্যেকটা সময় দেখবে যে ছোট ছোট ভিডিও ক্লিপস, যেমন আমি অনেক কথা বলেছি, যদি কেউ এই ভিডিও ক্লিপসটাকে এটা ছোট্ট একটা জায়গা তুলে ধরে, তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে আমার মূল যে তথ্যগুলো বা সম্পূর্ণ যে তথ্যটা, যেভাবে আমি কথাগুলো বলার চেষ্টা করলাম, সেটা কিন্তু একটা বিকৃত রূপ নিতে পারে। শুধু ওই কথা শুনে আসলে আমার কি হবে, এই পুরো বিষয়টাকে ব্যাখ্যা করা সম্ভবপর হবে না। সেই জন্য বলা হচ্ছে যে এই ইমপ্লিসিট পার্সোনালিটি থিওরি দিয়ে যদি আমি সবসময় অনুধাবন করার চেষ্টা করি, তাহলে আমারও কিছু ভ্রান্তি তৈরি হতে পারে। হ্যাঁ, তো সেটা একটা বিষয়, যেটার ব্যারিয়ার্সও আছে, আবার হচ্ছে যে এটা দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। তো ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে, কিন্তু আমাদের অ্যাওয়ার থাকতে হবে যে আমি যেটা ভাবছি সবসময় যে সেটাই হবে সেটা নয়, এর বিপরীত কোনো দিক থাকতে পারে। এটা হচ্ছে আমাদের প্রথম যে প্রসেস, যেটা আমাদের অনুধাবনকে প্রভাবিত করতে পারে। এরপরে আমাদের দ্বিতীয় যে হচ্ছে তোমার প্রসেসটি, এই দ্বিতীয় প্রসেসটিকে আমরা বলছি যে দ্য সেলফ ফুলফিলিং প্রফেসি। দেখো, সেলফ ফুলফিলিং প্রফেসিটা হচ্ছে এরকম, যে নিজের মতো করে আমি যেটা চিন্তা করছি সেটাই যেন হয়, আমি যেভাবে চিন্তা করছি সেটাই হবে, এইটাই আমি ভাবি। হ্যাঁ, যেমন আমি ভাবি যে আমার বন্ধুরা সবাই আমার মতো হবে, আমি ভাবি যে আমার কোনো
পরিবারের সদস্য বা আমার ছোট ভাই, আমার ছোট বোন, আমি যেভাবে চিন্তা করছি ও ওইভাবে চিন্তা করবে। বা আমি হয়তো চিন্তা করছি যে এই ব্যক্তি দ্বারা এই কাজটা হবে, এবং কি হয়, যেহেতু আমি চিন্তা করছি যে আমি এটা একটা ভবিষ্যৎবাণী করলাম যে এই ব্যক্তি দ্বারা এই কাজটি হবে, বা আমি চিন্তা করলাম আমার বন্ধুরা সবাই আমার মতোই হবে, যেমন আমার যদি লাল পছন্দ হয় আমার বন্ধুদেরও সাধারণত লাল পছন্দ হবে। এই যে চিন্তাগুলো আমি করছি, এই চিন্তাগুলো করার কি হচ্ছে, এটা হচ্ছে নিজের যে চিন্তা, সেই চিন্তার ভিতরে আমি কিন্তু মানে আটকে যাচ্ছি, এবং আমি যেটা চিন্তা করছি সেইভাবে আমি কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি যেভাবে চিন্তা করছি সেইভাবে কাজ করার চিন্তা করছি, তাই না ফাইনালি যেন এটা মানে আমি যেটা চিন্তা করি সেটাই যেন আসে, উত্তরটা যেন সেটাই হয়, সেটাই যেন ঘটে, সেইভাবে আমি কাজ করার চেষ্টা করি। যেমন আমি বললাম যে এই ব্যক্তি অনেক জ্ঞানী, এরপরে কি হয়, যখন আমি বলছি যে এই ব্যক্তি জ্ঞানী, তখন তার অনেকগুলো বই, হ্যাঁ, তার অনেক কাজের রেফারেন্স, তার অনেক দক্ষতার রেফারেন্স, সেটা দিয়ে আমি কি করার চেষ্টা করি, আমি এটাই তুলে ধরার চেষ্টা করি যে ওই ব্যক্তি জ্ঞানী। আবার আমি যদি বলি যে ওই ব্যক্তি আসলে ওরকম জ্ঞানী নয়, হ্যাঁ, তাকে আমার কাছে মনে হয় যে সে অত বেশি জ্ঞানী নয়, তখন কি হয়, তখন একইভাবে আমি এটাই ব্যাখ্যা করার চেষ্টা করি যে ওই ব্যক্তি কেন জ্ঞানী নয়, কারণ সে এরকম একটা ব্যাখ্যা করেছে যে ব্যাখ্যাটা খুবই অযৌক্তিক এবং সেটা গ্রহণযোগ্য নয়। বা তার যদি কার্যক্রম দেখেন, দেখলে আমি পাবেন যে সে আসলে ওরকম জ্ঞানী নয়। এরকম নানা বিষয় থাকে। তো এইখানে আমাদের এই যে সেলফ ফুলফিলিং প্রফেসিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কোনো ব্যক্তিকে নিয়ে আমি যে মতামত দিই, সেই মতামতটা প্রতিষ্ঠা করার জন্য এবং মতামতটাকে সঠিক হিসাবে বের করে আনার জন্য আমি কাজ করতে থাকি। এখন এটার যে ব্যারিয়ার্স বা বাধাটা কি, তাহলে সেলফ ফুলফিলিং প্রফেসির বাধাটা হচ্ছে যখন আমি আমার মত দিচ্ছি, আমি ভবিষ্যৎবাণী করছি, তখন এর ভিন্ন যে মত থাকতে পারে, বিপরীত যে দিক থাকতে পারে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সাধারণত দেখা যাচ্ছে যে আমি আমার মতের বাইরে গিয়ে অন্য কিছুকে আর চিন্তা করতে পারছি, অন্য কিছুকে আসলে আর চিন্তা করা সম্ভবপর হচ্ছে। তো এই যে অন্য কিছুকে আমি চিন্তা করতে পারছি না, তাহলে কি হতে পারে, আমার যে অনুধাবন সেটা কিন্তু ভুল হতে পারে। তো এটার জন্য খুবই অ্যাওয়ার থাকতে হবে যে আমি মতামত দিচ্ছি, আমি একজনকে একটা মানে তার সম্পর্কে ধরো বলা যায় একটা অভিমত দিচ্ছি, তার সম্পর্কে আমি একটা রেফারেন্স দিচ্ছি, হ্যাঁ, তার সম্পর্কে আমি একটা বলা যায় একটা সার্টিফিকেট দিচ্ছি, সেইটা সঠিক কিনা, এবং সেটা আমি ভাবলাম বলেই যে এটা হবে সেটা হবে কিনা। যেমন হ্যাঁ, হয়তো একজন ব্যক্তি হতে পারে যে সে কিছু টাকা পেয়েছে রাস্তায়, সেই টাকাটা মানিব্যাগ সহ তাকে ফেরত দিল। এই ঘটনা দিয়ে আমি যদি সবসময় ব্যাখ্যা করার চেষ্টা করি যে ওই ব্যক্তি আসলে সবসময় সবকিছুতেই সৎ, তাহলেও কিন্তু আমার জন্য একটা সমস্যা হতে পারে। তুমি হয়তো একটা ঘটনার প্রেক্ষিতে তাকে বললে সে সৎ, একটা ঘটনার প্রেক্ষিতে তাকে বললে যে সে হচ্ছে ভালো মানুষ। আবার একটা ভুলের জন্য দেখা যাচ্ছে যে কেউ হয়তো একজন স্টুডেন্ট, সে কি করেছে, পরীক্ষায় নকল করেছে। তার ওই একটা পরীক্ষা নকল দিয়ে যদি আমরা সবসময় বিশ্লেষণ করি যে সে সবসময় নকল করে, সে অসৎ এবং তার দ্বারা ভালো কিছু সম্ভব নয়, তাহলেও কিন্তু সেটা মারাত্মক একটা সমস্যা তৈরি হতে পারে। কারণ আমি যেটা ভাবছি, আমি যেটা চিন্তা করছি, সেটার জন্যই আমি কাজ করি, এবং ফাইনালি দেখা যাচ্ছে যে আমি যেটা ভেবেছি সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আমি কাউকে ভালো মনে করলে তার ভালোকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করি, আমি যদি খারাপ কিছু মনে করি তাহলে তার খারাপকেই আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করি। এর ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে আমার কিছু সমস্যা তৈরি হতে পারে। কারণ যদি কোনো নির্দিষ্ট সিচুয়েশনে ওই ব্যক্তি খারাপ কিছু করে, তাহলেও আমি হয়তো বলছি না সে খারাপ কিছু করতে পারে না। ফলে কি হচ্ছে, আমি আমার সেলফ ফুলফিলিং প্রফেসিটাকে স্টাবলিশ করার চেষ্টা করছি, এবং আমি সেলফ ফুলফিলিং মানে আমার নিজের চিন্তাটাকে আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আমি অন্যের চিন্তা, অন্যের মতামতকে আসলে সেখানে কোনো ধরনের সুযোগ দিচ্ছি না। তো এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটার ফলে কি হবে, আমার কিন্তু অনুধাবন প্রক্রিয়া অনেক সময় ভুল হতে পারে, অনুধাবন প্রক্রিয়া অনেক সময় সমস্যা সৃষ্টি হতে পারে। তোমরা যেমন দেখছো যে যে ব্যক্তি, হ্যাঁ, বা যে ইয়নো ছাগলকে উনি হচ্ছে জরিমানা করলেন, এটা কি হয়েছে, উনি ওনার আইনকে প্রতিষ্ঠা করতে গিয়েছে, উনি আইনকে প্রতিষ্ঠা করতে গিয়ে উনি ওনার জায়গায় মনে করছেন যে এটা যৌক্তিক, যে আমি ছাগলকে জরিমানা করেছি। হ্যাঁ, আমি তো আইনগতভাবে কোনো ভুল করিনি, যে অপরাধ করেছে তাকে আমি শাস্তি দিয়েছি। কিন্তু সেই বিষয়টা দেখো,
কি হতে পারে, এটাও অনেক সময় আমার অনুধাবনের জায়গা। ওনার যেটা ছিল যে ওই অনুধাবনের জায়গায় ওনার একটা ত্রুটি ছিল, উনি ওনার মতটাকেই এস্টাবলিশ করতে গিয়ে, হ্যাঁ উনি ওনার চিন্তাটাকে এস্টাবলিশ করতে গিয়ে কিন্তু উনি কি করলেন, একটা ভুল করে ফেললেন। ওর বাইরে গিয়ে ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতাটা ওনার আর ছিল না। সো ওনার অনুধাবনে ভুল থাকার কারণে ওনার সিদ্ধান্তটা ভুল হয়েছে, যেটা পরে আবার পরিবর্তন করতে হয়েছে, এবং যেটা নিয়ে একটা সমালোচনার ঝড় চলে আসে। সেই জন্য আমি বলবো যে অনুধাবন প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে কাজটা করছো, যে সিদ্ধান্ত নিচ্ছ, এটা প্রত্যেকটা বিষয় কিন্তু তোমার অনুধাবনের সাথে রিলেটেড। তুমি অনুধাবন করো, চিন্তা করো, এবং সেটাকেই তুমি স্টাবলিশ করার চেষ্টা করো। কিন্তু মাঝে মাঝে কি করতে হবে, তোমার ভিন্ন দিকটাও চিন্তা করতে হবে, কেন এটা হলো, কেন এটা হচ্ছে না, সেই বিষয়গুলো আমাদেরকে নজরে নিতে হবে। ওকে, এটা ছিল আমাদের দ্বিতীয় যে, হ্যাঁ আমরা যদি পারসেপচুয়াল অ্যাকসেন্টুয়েশনটা দেখি, সাধারণত কি হয় দেখো, আমরা একটা জিনিস বলি, মানে পারসেপশন প্রক্রিয়ায় যে বিষয়গুলো আমরা প্রভাবিত করার কথা বলছি, এর প্রত্যেকটার সাথে কিন্তু একটার সাথে একটা রিলেশন রয়েছে। আমরা কোনটাকে আলাদা করে দেখতে পারবো না। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় যোগাযোগ রয়েছে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে তোমার পারসেপশন রয়েছে। তো এখানে আমরা বলছি যে পারসেপচুয়াল অ্যাকসেন্টুয়েশন, সেটা আসলে কি? পারসেপচুয়াল অ্যাকসেন্টুয়েশন হচ্ছে এরকম, ধরো তুমি যে ব্যক্তিকে পছন্দ করো, তুমি সাধারণত দেখা যাচ্ছে তার কোনো মানে হচ্ছে তোমার যে ভালো লাগা বা ভালো লাগে, সেটাই তুমি প্রকাশ করছো, এবং তার ভিতরের কোনো ত্রুটি সেটা তুমি আর দেখতে পাচ্ছ। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে তুমি যাকে অপছন্দ করো, সাধারণত কি হয়, তার ত্রুটি ছাড়া, ভুল ছাড়া তুমি দেখা যাচ্ছে তার ভালো দিক ওইভাবে খুঁজে পাচ্ছ না। তো পারসেপচুয়াল অ্যাকসেন্টুয়েশন হচ্ছে এরকমই, ধরো যে ব্যক্তি সম্পর্কে বা যে ঘটনা সম্পর্কে, যে আলোচনা সম্পর্কে, হ্যাঁ বা যে বিশ্বাস সম্পর্কে তোমার নিজের চিন্তা রয়েছে, হ্যাঁ বা যে বিশ্বাস সম্পর্কে তোমার নিজের অগাধ আস্থা রয়েছে, তুমি সেইভাবেই আসলে করার চেষ্টা করছো। কিন্তু অনেক সময় দেখা যায় যে এটার বিপরীতও থাকে। সবসময় আমার যাদের ভালো লাগে তারা সবাই ভালো হবে সেটা তো নয়, আবার আমি যাকে পছন্দ করি না তারা সবাই যে খারাপ সেটাও তো নয়, তাই না? আমি যাদের অপছন্দ করি তাদের সবাই কি খারাপ? হ্যাঁ, তোমরা একটু নিজেরাই চিন্তা করে দেখবে যে তুমি যাদেরকে পছন্দ করছো তাদের সবাই কি ভালো? হ্যাঁ, আবার যাদেরকে অপছন্দ করে তাদের সবাই কি খারাপ? কিন্তু এখানে যেটা হয়, আমরা তো মানুষ, হিউম্যান বিং, আমাদের অনুধাবনের ক্ষেত্রে এটা খুবই জটিল। এখান থেকে বের হয়ে চিন্তা করাটা, বা এখান থেকে বের হয়ে নিজের অনুধাবনকে আরো অনেক বেশি সুন্দর করা বা যৌক্তিক করাটা, সেটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। যে আমি এক ধরনের অন্ধ হয়ে যাই, হ্যাঁ, যে আমার শিক্ষার্থী এই কাজটা করতে পারে না, হ্যাঁ আমার বন্ধু এই কাজটি করতে পারে না, হ্যাঁ আবার হচ্ছে যে আমার শত্রু, যে আমি যাকে পছন্দ করি, হ্যাঁ ও এটা তো করতেই পারে, ওর পক্ষেই খারাপ কাজ করা সম্ভব, ওর পক্ষে ভালো কাজ করা কোনোদিন সম্ভব না, ওর পক্ষে এই কাজটি সময় মতো জমা দেওয়া সম্ভব নয়, হ্যাঁ বা ওর পক্ষে পরীক্ষায় ভালো লেখা সেটা সম্ভব নয়। এটা অনেক সময় আমরা চিন্তা করি। তো সেটা হচ্ছে আমাদের পারসেপচুয়াল অ্যাকসেন্টুয়েশন, এবং এটার ব্যারিয়ার্সটা হচ্ছে যখনই আমি অন্ধ হয়ে যাই, যখন আমি চিন্তা করি যে আমার সঙ্গে যার ভালো সম্পর্ক, যাকে আমি ভালো মনে করি সেই শুধু ভালো কাজ করবে, তখন আমার কি হয়, বিপরীত যে দিকটা থাকে, হ্যাঁ মুদ্রার অপর পিঠে যারা রয়েছেন, যাদেরকে আমি হয়তো পছন্দ করি না, তারাও ভালো কাজ করতে পারে, তারাও অনেক সময় নতুন কিছু সৃষ্টি করতে পারে, তারাও অনেক সময় সমাজের জন্য কল্যাণকর কিছু করতে পারে। সেই জিনিসগুলো আমার কাছে কি হয়ে যায়, মানে আমার দৃষ্টির বাইরে চলে যায়। হ্যাঁ, যেমন আমি যদি দলগতভাবে অন্ধ হয়ে যাই, তাহলে আমি ভিন্ন যে দল রয়েছে তাদেরকে সবসময় বলবো যে তারা ভালো কাজ করে না। হ্যাঁ, আবার যারা হচ্ছে যে আমি যে দলে থাকি, তাদের অনেক সময় খারাপ কাজকেও আমি দেখা যাচ্ছে যে বলছি না যে আমার দল এটা খারাপ করেছে, বা আমি বলছি না যে আমার যারা এই দলের অনুসারী তারা খারাপ কাজ করছে। এটা কি এক ধরনের অন্ধ হয়ে যাওয়া। তো যখন অনুধাবন এই প্রক্রিয়াটা চলবে, তখন এইভাবে অন্ধ হলে আমাদের চলবে না। আমাদের যে অনুধাবন, পারসেপচুয়াল অ্যাকসেন্টুয়েশন, সেটা সাধারণত চেষ্টা করতে হবে আমাদের ব্যারিয়ার্স, সেই ব্যারিয়ার্স থেকে বের হয়ে এসে যৌক্তিকভাবে এটা চিন্তা করো। হ্যাঁ, একইভাবে ভিন্ন 2-3টা বিষয়কে চিন্তা করো। তোমরা দেখবে যে যারা ইনভেস্টিগেশনের বিভিন্ন ধরনের হচ্ছে মুভি, হ্যাঁ বা হচ্ছে যদি কোনো সিরিজ এগুলো দেখে থাকো, খেয়াল করে দেখবে যে একটা মার্ডার বা একটা খুনের জন্য সম্ভাব্য কে কে আছে, যারা যারা রয়েছে সবাইকে কিন্তু উনি প্রথমে ওনার এর ভিতর মানে সমানভাবে
সম্ভাবনাময় করে তোলে। যে একটা বাড়িতে একটা ব্যক্তি খুন হয়েছে, তাহলে কি হচ্ছে, ওই বাড়িতে বা তার সাথে রিলেশন রয়েছে এরকম যে ব্যক্তিগুলো আছে সবাইকে উনি কিন্তু পয়েন্ট আউট করেন, সম্পর্কগুলো পয়েন্ট আউট করেন এবং কার সাথে কি ধরনের সম্পর্ক সেটা রিলেশন করেন এবং ধীরে ধীরে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেন। সো এই জন্য আমার সাথে যার ভালো সম্পর্ক আমি সবসময় সেইভাবে চিন্তা করবো, তাহলে আমার অনুধাবনটা ডিস্টর্টেড হতে পারে, অনুধাবনটা হচ্ছে ভিন্ন হয়ে যেতে পারে। ওকে, আমরা পারসেপচুয়াল অ্যাকসেন্সুয়েশনের পরে আমরা ফোর্থ যে এর কথা বলছি, যে প্রক্রিয়ার কথা বলছি, যে প্রক্রিয়া আমাদেরকে প্রভাবিত করতে পারে আমাদের নেওয়ার জন্য, যাকে বলে যে আমাদের এই অনুধাবন, সেই অনুধাবনকে প্রভাবিত করতে পারে। এর ক্ষেত্রে প্রথম 4 নম্বরটি আমরা বলছি প্রাইমেসি রিসেন্সি। দেখো, প্রাইমেসি হচ্ছে প্রাথমিকতা, মানে প্রথম যে ভাগ, আর রিসেন্সিটা হচ্ছে একদম কে বলে শেষ হলো সেটা। হ্যাঁ, আমরা যদি কোনো ঘটনাকে 2 ভাগে ভাগ করি, তাহলে প্রথম অংশটাকে আমরা প্রাইমেসি বলতে পারি এবং শেষ অংশটাকে আমরা রিসেন্সি বলতে পারি। যেমন আমাদের ক্লাসের শুরুটা হচ্ছে আমাদের প্রাইমেসি এবং ক্লাসের শেষটা হচ্ছে আমার রিসেন্সি, যে জাস্ট রিসেন্ট শেষ হলো কেবল, এরকম যখন শেষ হবে। তো সাধারণত দেখা যায় কি, আমরা অনেক সময় কিন্তু এইভাবে নিজেরা মতামত দিয়ে, আমার ক্লাসের প্রথম অংশ শুনে তোমার মনে হলো যে আজকে ক্লাসটা ভালো হবে, অনেক বোর হয়ে যাচ্ছে, জটিল, আমার ভালো লাগছে না, এটা আমার পছন্দ হচ্ছে না, এরকম একটা অনুভূতি তোমার ভিতরে জাগ্রত হয়। দিয়ে তুমি হয়তো ক্লাসটা থেকে কুইট করলে, তুমি মনে করলে যে এই আলোচনাটা আজকে ভালো লাগছে না, আমি পছন্দ করছি না, আমার বুঝতে সমস্যা হচ্ছে, ভালো ক্লাস হচ্ছে না, এটা বলে তুমি চলে গেলে এবং ক্লাস সম্পর্কে তুমি মতামত দিলে কি, তুমি বললে যে ক্লাসটা ডাল হয়েছে, ক্লাসটা ভালো হয় নাই, ক্লাসটা ভালো ছিল না। আবার কি হলো, প্রথম থেকে তুমি ছিল না, তুমি কি করলে, তুমি মানে অর্ধেক ক্লাস হয়ে গেছে তারপরে তুমি ক্লাসে পার্টিসিপেট করলে, হ্যাঁ অর্ধেক ক্লাস হয়ে গেছে তারপর তুমি ক্লাসে চলে আসলে। এই যে অর্ধেক ক্লাসের পরে তুমি আসার পরে তোমার ক্লাসটা মানে ভালো লাগলো, তোমার মনে হলো যে না, আজকে আলোচনাটা তো অনেক বেশি হচ্ছে আমাদের চিন্তার ক্ষেত্রকে উন্মোচিত করছে, আমরা ক্রিটিক্যাল যে চিন্তার জায়গাটা সেটা আরো বেশি উন্মোচিত হচ্ছে, এবং এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে একজন ভালো যোগাযোগকারী হওয়া সম্ভব। এবং শেষের এই অংশে যোগদান করার পরে তুমি ক্লাস সম্পর্কে ধারণা দিলে যে আজকে ক্লাসটা খুব ভালো ছিল, অসাধারণ একটা ক্লাস হয়েছে এবং নতুন কিছু শিখতে পেরেছি, নতুন কিছু জানতে পেরেছি। তাহলে কি হলো, প্রথম অংশে দেখে যে ব্যক্তি মতামত দিয়েছিল আর তোমার মতামত, দুইটা কিন্তু আলাদা হলো। তো অনেক সময় এরকম হয় যে আমরা শুরুটা দেখেই একটা মতামত দিয়ে দিই, আবার হচ্ছে যে আমরা শুধু শেষের অংশ দেখেই একটা মতামত দিয়ে দিই। এতে কি হচ্ছে, এতে অনেক সময় কিন্তু একটা ব্যারিয়ার্স তৈরি হতে পারে। ব্যারিয়ার্সটা কি, দেখো যে পুরো আসলে ক্লাসটা কেমন ছিল সেটা সম্পর্কে তোমার ধারণা নাই, তুমি শুধু প্রথম অংশ দেখেই যদি একটা মতামত দাও, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, সেটা সঠিক হতে পারে, সেটা হচ্ছে সঠিক নাও হতে পারে। আবার শেষের অংশ দেখে যদি তুমি একটা মতামত দাও, সেটাও তোমার সঠিক হতে পারে, নাও হতে পারে। সেই জন্য বলা হচ্ছে যে অনুধাবনের ক্ষেত্রে কখনোই এই কাজটি করা যাবে না, বা এটা করলে ভুল হতে পারে যে আমি শুরুর কিছু অংশ দেখেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলাম, আবার শুরুর কিছু একটা দেখে আমি তাকে সমালোচনায় পঞ্চমুখ হয়ে গেলাম, আমি শেষের অংশটুকুই দেখলাম না। হ্যাঁ, আবার শুধু শেষের অংশ দেখেই আমি একটা মতামত দিয়ে দিলাম, সেটা করলে কি হবে, বলা হচ্ছে এটার ফলে মানে পুরো যে সামগ্রিক অংশটা কেমন ছিল সেটা ব্যাখ্যা করা তার পক্ষে সম্ভব না। সেই জন্য আমাদের সবারই চেষ্টা করতে হবে কি, সবসময় সব বিষয়ে পূর্ণাঙ্গভাবে জেনে, পূর্ণাঙ্গভাবে বুঝে তারপরে একটা মতামত আসলে এস্টাবলিশ করা, বা তারপরে হচ্ছে নিজের মতো করে সেই সম্পর্কে অনুধাবনটা তৈরি করা। তো এটা অনেক সময় আমাদের যে অনুধাবন প্রক্রিয়া, সেই অনুধাবন প্রক্রিয়ায় প্রভাবিত করে। প্রথম দেখে আমার হয়তো কাউকে খুব ভালো লেগে গেল, কিন্তু তার সঙ্গে যখন মিশলাম, মেশার পরে আমার মনে হলো যে না, মানে তাকে হয়তো দেখতেই আমার ভালো লেগেছে, কিন্তু তার আচার আচরণ, হ্যাঁ, বা হচ্ছে তার যে চিন্তা চেতনা, হ্যাঁ, সেটার সঙ্গে আসলে আমার মিলছে না বা মেলে না। সো সেই কারণে শুধু প্রাইমেসি দিয়ে আসলে আমরা কোনো কিছুকে বিচার করলে সেটা বুমেরাং হতে পারে। হ্যাঁ, আবার শুধু রিসেন্সি দিয়েও যদি আমরা কোনো কিছু বিচার করি, সেটার ক্ষেত্রেও আমাদের নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। ওকে, এটা ছিল আমাদের প্রাইমেসি এবং যে রিসেন্সি, সেটার বিষয়। তো এইখানে যদি আমরা আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে প্রাইমেসি রিসেন্সিকে বোঝার চেষ্টা করি, দেখো প্রাইমেসিটা কি হয়, যে অনেক সময় থাকে না, আমার যাকে আমার ভালো লাগে বা যার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে, তাকে যদি আমি সাধারণত ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে কি করি, প্রথমে হয়তো বললাম যে সে মেধাবী, সে বুদ্ধিমান, হ্যাঁ, সে পরিশ্রমী, সে আগ্রহী।
হ্যাঁ, আবার বললাম সে একটু শত্রুভাবাপন্ন, যাকে ভালো লাগে। সাধারণত কি করি, তার সম্পর্কে আমি যখন ব্যাখ্যা করছি বলছি তখন এই বিষয়গুলো তুলে ধরলাম। আবার আমার একজন কে আমার পছন্দ না, তাকে আমার ভালো লাগে না, তাহলে তার সম্পর্কে যখন বলতে যাচ্ছি তখন কি বলি, আমরা এভাবেই প্রেজেন্ট করছি যে সে হচ্ছে শত্রুভাবাপন্ন। হ্যাঁ, সে হচ্ছে তোমার শত্রুভাবাপন্ন। এরপরে আমরা যেটা বললাম যে সে হচ্ছে একগুঁয়ে। হ্যাঁ, বা বললাম যে এরপরে বললাম সে পরিশ্রমী, মেধাবীও, কিন্তু যাকে আমার পছন্দ না তার সবচেয়ে যে খারাপ গুণটা, সেই গুণটা আমি সবার আগে বলছি। আবার যাকে পছন্দ তার ক্ষেত্রে কি বলছি, তার সবচেয়ে ভালো যে গুণটা সেটা সবার আগে বলছি। সো সবসময় এই প্রাইমেসি দিয়ে বা রিসেন্সি দিয়ে আমরা ওই ব্যক্তিটাকে বুঝতে পারি। দুজনে তো একই। হ্যাঁ, আমি যদি দুজনের ভিতরে যদি এই 5টা গুণের কথা বা গুণ বা হচ্ছে অপগুণের কথা বলি, এটা সংমিশ্রণ বলি, তা প্রথমে একটাকে বললাম, হয়তো কাউকে ভালো গুণ দিয়ে শুরু করলাম, আবার কাউকে হচ্ছে খারাপ যে অপগুণ সেটা দিয়ে আমরা শুরু করলাম, তাহলে কি হবে? মানে ব্যক্তি হয়তো একই, দুইজনের ভিতরে ক্যারেক্টারিস্টিক্স একই, কিন্তু আমার উপস্থাপনের কারণে এমন হতে পারে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের অনুধাবন প্রক্রিয়াটা সেটা ব্যাখ্যা করার জন্য আমরা যেন প্রাইমেসি দিয়ে বা শুধু রিসেন্সি দিয়ে মানে এটা বিশ্লেষণ না করি, আমরা চেষ্টা করি যেন উভয় ক্ষেত্রেই আমাদের এই বিশ্লেষণ করার জন্য উভয় ক্ষেত্রকে আমরা যেন গুরুত্ব সহকারে দেখি। ওকে, এটা ছিল আমাদের চতুর্থ যে প্রক্রিয়া। কনসিস্টেন্সি শব্দটা আমরা আগেও শুনেছি, আমার ধারণা এটা তোমাদের সবারই কম বেশি শোনার কথা, যে সঙ্গতি রক্ষা করা, তাই না? কনসিস্টেন্সি মানে হচ্ছে সঙ্গতি রক্ষা করা। তো সঙ্গতিটা কিসের? সঙ্গতি হচ্ছে আমরা সবসময় কনসিস্টেন্সি দিয়ে কিন্তু বিচার করার চেষ্টা করি। যেমন আমরা একটু উদাহরণ দিয়ে যদি বলি, দেখো আমার বন্ধু, হ্যাঁ, আমি যাকে পছন্দ করি, সাধারণত কি হবে, আমি যাকে পছন্দ করি আমি তো এটাই মনে করি যে সেও আমাকে পছন্দ করে। হ্যাঁ, আবার আমি যাকে অপছন্দ করি, আমি কি মনে করি, আমি যাকে অপছন্দ করি সেও আমাকে কি করবে, সে আমাকে পছন্দ করবে না, সেও আমাকে অপছন্দ করে। আবার দেখো যে আমার যে বন্ধু, সে আমার বন্ধুর সাথে কি করবে, আমার যে বন্ধু সে আমার অন্য বন্ধুদের সাথে কি হবে, বন্ধুদের সাথে সে পছন্দ করবে। হ্যাঁ, আমার যে বন্ধু সে আমার শত্রুদের কি করবে, আমার শত্রুদের সে সাধারণত কি করবে, ঘৃণা করবে বা তাদেরকে অপছন্দ করবে। আবার দেখো আমার যে শত্রু সে আমার বন্ধুকে কি করবে, আমার যে শত্রু সে আমার বন্ধুকে অপছন্দ করবে, তাই না? এটাই তো সাধারণ নিয়ম। আবার আমার যে শত্রু সে আমার শত্রুকে কি করবে, আমার যে শত্রু সে আমার শত্রুকে পছন্দ করবে, এটাই তো স্বাভাবিক। তো অনেক সময় দেখেছি এই কনসিস্টেন্সি দিয়ে আমরা কি করি, আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি আমাদের প্রত্যেকটাইকে, যে তার সাথে আমার সম্পর্ক ভালো না মানে হচ্ছে সে আমাকে পছন্দ করে না, হ্যাঁ, তাকে আমি পছন্দ করি না তার মানে সেও আমাকে পছন্দ করে। এরকম ভাবে আমরা কি করি, একটা সঙ্গতি রক্ষা করার চেষ্টা করি সম্পর্কের ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তো সবসময় তো সেটা হয় না, সবসময় কি সেটা সম্ভব, সবসময় সেটা কিন্তু ঘটে না। অনেক সময় এটা থাকে যে আমার একজন শত্রুও আমাকে পছন্দ করতে পারে, বা আমার বন্ধু সে যে আমাকে সবসময় পছন্দ করবে এটাও তো সঠিক না, আমার যে বন্ধু সে আমাকে অপছন্দও করতে পারে। হ্যাঁ, আবার হচ্ছে যে আমার বন্ধুর সাথে আমার শত্রুর সম্পর্ক সবসময় যে শত্রুভাবাপন্ন হবে সেটা নাও হতে পারে, আমার বন্ধুর সাথে আমার শত্রুরও সম্পর্ক বন্ধুত্বের হতে পারে। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে অনেক সময় যদি আমরা কনসিস্টেন্সি দিয়ে আমাদের যোগাযোগের অনুধাবনকে ব্যাখ্যা করার চেষ্টা করি বা অনুধাবনকে বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রেও আমাদের কিছু ভুল ত্রুটি তৈরি হতে পারে, আমাদের কিছু সমস্যা তৈরি হতে পারে, কারণ আমরা ভিন্ন দিকটা দেখতে পাচ্ছি না। সেই জন্য বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া আমাদেরকে প্রভাবিত করে অনুধাবনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিছু ব্যারিয়ার্স আছে, ব্যারিয়ার্সগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে এবং ওই অনুযায়ী ব্যারিয়ার্স অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, যেন কোনোভাবেই আমাদের এই ব্যারিয়ার্সটি আমাদের উপরে কি প্রভাব বিস্তার না করে। সো ব্যারিয়ার্স থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। সো কনসিস্টেন্সি দিয়ে সবসময় ব্যাখ্যা করা যাবে না, সবকিছুই একই রকম হয় না। হ্যাঁ, সবকিছু একই রকম ঘটে না। ওকে, এরপরে আমাদের ষষ্ঠ যে 6 নম্বর যে পয়েন্টটি ছিল, 6 নম্বর পয়েন্টটি হচ্ছে স্টেরিওটাইপ। দেখো স্টেরিওটাইপটা হচ্ছে বেসিক্যালি এটা কিন্তু যে প্রেসের সাথে খুব রিলেটেড, তোমরা যদি পড়ে থাকো ওইখানে স্টেরিওটাইপিং তোমরা পড়েছো, যে আগে আমাদের পত্রিকায় যে ছাপার অক্ষরগুলো সেগুলো কি হতো, প্রত্যেকটা ফন্ট সেটা
বসিয়ে 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 তারপরে সেটা প্রেসে দেওয়া হতো, ওই ফন্টের মতো হুবহু, আর লেখাগুলো যেন আসে ওই সাইজ সেইভাবে অনুযায়ী সাজিয়ে সাজিয়ে এগুলো বসাতে হতো। তা ওইটা ছিল আমাদের স্টিরিওটাইপিং। তো সেই ধারণাটা আমরা এখন ব্যবহার করছি আমাদের যোগাযোগের ক্ষেত্রে। তো স্টিরিওটাইপিং এর যে ধারণাটা সাধারণত দেখা যায় কি, আমরা স্টিরিওটাইপ করি ধরো একটা জনগোষ্ঠী, হ্যাঁ, বা একটা এলাকার মানুষ সম্পর্কে আমরা এক ধরনের স্টিরিওটাইপিং করি, যে ওই এলাকার মানুষ হচ্ছে এরকম, বা এই এলাকার মানুষ হচ্ছে সেরকম, বা এই দেশের মানুষ এমন, ওই দেশের মানুষ কেমন, এই ধরনের স্টিরিওটাইপিং আমরা করে থাকি। এতে কি হয়, স্টিরিওটাইপিং এর ফলে দেখা যাচ্ছে যে আমার মূল বিষয়টা কিন্তু অনেক সময় বাদ পড়ে যায়। এখন একটু চিন্তা করি যে আমরা জাপান সম্পর্কে চিন্তা করি, জাপানের মানুষরা কেমন, তারা খুবই হচ্ছে শান্ত প্রকৃতির, তারা খুবই ভদ্র, হ্যাঁ, তারা খুবই দেশপ্রেমিক। এইগুলি তো আমরা চিন্তা করি জাপান সম্পর্কে আমাদের ধারণা। তো জাপানে দেখা যাচ্ছে, জাপানেও তো কিছু মানুষ আছে যারা সন্ত্রাসী, কিছু মানুষ আছে যারা অপরাধী, কিছু মানুষ আছে যারা অসন্ত। সো আমরা যদি শুধু এটাই চিন্তা করি যে পুরো জাপানের সবাই ভালো, তাহলে তো সেখানে পুলিশ থাকা দরকার নাই, সেখানে তো কোনো আইন প্রয়োগকারী সংস্থা থাকা দরকার নেই। ওকে, আমাদের যেটা আমি বলতে চাইছিলাম, স্টিরিওটাইপিং এর ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা তৈরি হতে পারে, প্রবলেমটা হচ্ছে এই যে তুমি যখন স্টিরিওটাইপিং হচ্ছে করছো, তখন দেখা যাচ্ছে একটা গোষ্ঠী সম্পর্কে বা ওই ব্যক্তিদের সম্পর্কে, ওই দেশের জনগণ সম্পর্কে, একটা জাতি সম্পর্কে তুমি একই রকম ধারণা পোষণ করছো। যেমন আমরা মনে করি যে পাহাড়ি যারা রয়েছে তাদের সম্পর্কে কিন্তু আমাদের এক ধরনের ধারণা আছে। অনেকে মনে করে তারা খুবই হস্টাইল, শত্রুভাবাপন্ন, মাঝে মাঝে পাহাড়ে অনেক ধরনের ঘটনা ঘটছে সেই প্রেক্ষিতে সে মনে করে। আবার অনেকেই মনে করেন যে পাহাড়ে যারা আছে তারা অনেক পরিশ্রমী, হ্যাঁ। সো এই যে মানে ওইখানে তো অলস ব্যক্তিও আছে, ওইখানে সবাই যে পরিশ্রম করছে সেটা না, ওইখানে আবার পরিশ্রমী ব্যক্তিও আছে। তো আমার কথা হচ্ছে, আমরা যেটা বলতে চাচ্ছি যে ওই দেশের জনগণ বা ওই জনগোষ্ঠী সম্পর্কে, হ্যাঁ, বা কোনো জাতি সম্পর্কে, একটা নির্দিষ্ট ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে তুমি যে ধারণা পোষণ করছো, ওই ধারণাটা সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো। সবাই তো সেটা হয় না, হ্যাঁ। সেই জন্য বলছেন বাংলাদেশের কোনো একটা নির্দিষ্ট এলাকার মানুষকে যদি আমরা বলি, হ্যাঁ, যে হচ্ছে নোয়াখালী, বরিশাল, হ্যাঁ, বা এইসব এলাকার মানুষ হচ্ছে মানুষের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো ডেভেলপ করছে, তাদেরকে আমার পছন্দ না, বা কি কারণে ভালো না তুমি খারাপ বলছো, সেটার আসলে এইভাবে বলার সুযোগ নেই। এর ফলে কি হলো, তুমি ওই এলাকাকে যখন ডিফাইন করে দিচ্ছ, তখন দেখা যাচ্ছে যে এর ভিতরে ওইখানে যে ভালো মানুষ রয়েছে, ওইখানে যে ভালো দিকগুলো আছে, সেগুলো কিন্তু বাদ পড়ে যায়। তো আমরা যখন হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে যখন আমরা অনুধাবন প্রক্রিয়াটা আমরা করব, যখন অনুধাবন প্রক্রিয়াটা হচ্ছে আমরা তৈরি করব, বা নিজেরা যখন অনুধাবন প্রক্রিয়া ইনভলভ হব, তখন এটা খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন আমাদের ভিতরে ওই সীমাবদ্ধতাটা যেন কোনোভাবেই না আসে, কোনোভাবেই যেন আমরা ওই সীমাবদ্ধ জায়গায় নিজেদেরকে আটকে না ফেলি, এবং মানে একটা ধারণা দিয়ে পুরো একটা গোষ্ঠীকে যেন আমরা বিচার না করি, হ্যাঁ, পুরো একটা বিষয়কে দিয়ে আমরা পুরো জায়গাকে বিচার না করি। যেমন তোমরা দেখবে যে বাংলাদেশ লিগে সার্চ দিলে সাধারণত দেখা যায় যে বাংলাদেশের মানুষ সবসময় বন্যায় ডুবে আছে, দরিদ্র, খাবার পাচ্ছে না। এইটাই হচ্ছে, তুমি দেখবে যে অধিকাংশ সময় ওয়েস্টের কাছে আমাদের ইমেজটা হচ্ছে সেরকম। কিন্তু বাংলাদেশে সবসময় সেটা না। বাংলাদেশ কি সবসময় বন্যায় ডুবে থাকে? বাংলাদেশের মানুষ কি সবসময় ক্ষুধার্ত অবস্থায় থাকে, যে খেতে পাচ্ছে না, সবসময় সেই অবস্থায় থাকে? সেটা না। এবং সবার পরিস্থিতি বা চিন্তাটা সেটা নয়। তো এটা একটা ইমেজ যেটা দিয়ে আমরা সবাইকে বিশ্লেষণ করার চেষ্টা করি। তো এটা আমাদের ভুল হতে পারে। আর লাস্ট যে আলোচনাটা ছিল আমাদের, সেটা হচ্ছে অ্যাট্রিবিউশন। অ্যাট্রিবিউশন মানে হচ্ছে আরোপণ করা। আরোপণ মানে কি? দেখা যাচ্ছে যে তুমি নির্ধারণ করে দিলে, হ্যাঁ, তুমি নিশ্চিত করে দিলে যে এটা এরকম হয়। আরোপণ হচ্ছে যে তুমি আরোপ করলে, এটা তুমি তোমার মতামতটাকে সেখানে এস্টাবলিশ করার জন্য তুমি আরোপ করে দিলে। যেমন ধরো একটা কোর্স, তোমাদের যে কোনো একটা কোর্স যদি ধরো এটা মাল্টিমিডিয়া জার্নালিজম। মাল্টিমিডিয়া জার্নালিজমে দেখা যাচ্ছে যে 40 স্টুডেন্টের ভিতরে এই বছর, হ্যাঁ, 20 স্টুডেন্ট, 20 জন স্টুডেন্ট তারা হচ্ছে এফ গ্রেড পেয়েছে, মানে তারা ফেল করেছে, হ্যাঁ। তো এইখানে বলা হচ্ছে কি, এই যে আরোপণটা সবসময় দুইটা বিষয়ে এখানে যুক্ত থাকে, একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। অ্যান্ড ইন্টারনাল ফ্যাক্টরটা কি? ইন্টারনাল ফ্যাক্টর হচ্ছে ওই ব্যক্তির ভিতরের যে প্রবলেমগুলো বা ভিতরের যে সমস্যাগুলো, সেটা সাধারণত হচ্ছে আমার ইন্টারনাল ফ্যাক্টর। অ্যাট্রিবিউশনের ক্ষেত্রে আমি বলছি যে আমাদের দুইটা ফ্যাক্টর এখানে সাধারণত কাজ করে, একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর আর একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। তো আমরা যেটা বলছিলাম যে মাল্টিমিডিয়া জার্নালিজমে এই যে 20 স্টুডেন্ট তারা যে এফ গ্রেড পেল, এইটার
মানে আমরা যদি কারণ অনুসন্ধান করি যে কেন এটা হলো, হ্যাঁ, কেউ হয়তো বললো যে এই স্যার মার্কস কম দেন, কেউ হয়তো বলছে যে স্টুডেন্ট ভালো লেখেনি, হ্যাঁ, কেউ হয়তো বললো যে এটা হয়তো কোনো কারণে মানে মিসগাইডেড হয়েছে, এটা তারা হয়তো বুঝতেই পারছে না যে কি কারণে এটা হলো, হ্যাঁ, কেন হলো সেটা বোঝা গেল যে স্টুডেন্টের খাতায় ভালো লেখে নাই, নাকি শিক্ষক এই ধরনের মার্কস দিলেন, নাকি হচ্ছে যে শুধু কোর্স শিক্ষক না বাইরে যারা ছিলেন তারা দেখেছেন তারা কম মার্কস দিলেন, ঘটনাটা আসলে কি ছিল। তো এটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে কয়েকটি বিষয় এখানে চলে আসবে। একটা হচ্ছে যে যদি মানে সিচুয়েশনগুলো কেমন, সেই সিচুয়েশনগুলো ব্যাখ্যা করার জন্য আমাদেরকে বেসিক্যালি হচ্ছে চারটা বিষয়কে আমাদের এখানে দেখতে হবে। একটা হচ্ছে কনসেনসাস, একটা হচ্ছে কনসিস্টেন্সি, একটা হচ্ছে ডিস্টিংটিভনেস, আর লাস্ট হচ্ছে কন্ট্রোলেবিলিটি। তো এখানে আমি আলোচনা করলে আমাদের জন্য সহজ হবে। একটা হতে পারে যে সাধারণত দেখা যাচ্ছে যে এই কোর্সে প্রত্যেকবারই, হ্যাঁ, ওই শিক্ষকের কাছে এই কোর্সে প্রত্যেকবারই যদি এমন হয় যে এরকম 20 জন 25 জন, হ্যাঁ, বা তার থেকে 15 জন, এরকম দেখা যাচ্ছে প্রত্যেক বছরই এরকম 15, 20 বা 25, 30 স্টুডেন্ট এফ ডেট পায়। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এটা একটা ইন্টারনাল ফ্যাক্টর। এইখানে হচ্ছে শুধুমাত্র আমি এটা এক্সটার্নাল ফ্যাক্টর বলবো না, এটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। এটা শিক্ষকেরই কোনো সমস্যা আছে, ওনার হয়তো উনি যেভাবে মার্কিং করেন, যেভাবে চিন্তা করেন, সেই চিন্তার সাথে আসলে এই লেখাটার মিল নাই। সো এখানে শিক্ষকের কারণেই আসলে বা ওনাকেই হচ্ছে যে ওনার যে এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশন পূরণ না হওয়ার কারণে বা উনি মনে করছেন যে ভুল তথ্য রয়েছে, সেই কারণেই এই মার্কসটা তারা পেয়েছে। আর যদি এটা এক্সটার্নাল হয়, এক্সটার্নাল ফ্যাক্টরটা কেমন, এখানে এক্সটার্নাল ফ্যাক্টরটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে স্টুডেন্টরাই এই বছর ভালো লেখে নেয়, অন্যান্য বছর দেখা গেল যে না, অন্যান্য বছর এই কোর্সে ওরকম হয়তো গত বছর একজন ফেল করেছে, তার আগের বছর খোঁজ নিলে কেউই ফেল করে নাই, বরঞ্চ ভালো গ্রেড পেয়েছে। শুধু এই বছরই হচ্ছে মার্কসটা কম এসছে এবং এই 20 জন স্টুডেন্ট ফেল করেছে। তার মানে বুঝতে হবে যে এটা শিক্ষকের সমস্যা না, সমস্যাটা হচ্ছে এখানে যে লেখাগুলো তারা লিখেছিল সেই লেখার ক্ষেত্রে সমস্যা হতে পারে, এখানে কোশ্চেন অনেক হার্ড হতে পারে, হ্যাঁ, এবং সার্বিকভাবে স্টুডেন্টরাই ভালো লিখতে পারেনি বা তারা ভুল লিখেছে, তাদের তথ্যগত সমস্যা আছে, সেই কারণে আসলে এখানে মার্কসটা কম এসেছে বা তারা ফেল করেছে। তো এইখানে এই যে ব্যাখ্যা করার জায়গাটা, অ্যাট্রিবিউশনটা হচ্ছে আমাদের দুইটা বিষয় এখানে। আবার আমি বলছি, একটা হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্যাক্টরস, আর একটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ফ্যাক্টর। ইন্টারনাল ফ্যাক্টরটা হচ্ছে ওই ব্যক্তির ভিতরের সমস্যা, আর এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে আমাদের সিচুয়েশনাল ফ্যাক্টর, অনেকগুলো পরিস্থিতি তৈরি হতে পারে। যেমন আমরা বললাম একটা কোর্সে এই যে 20 জন স্টুডেন্ট ফেল করলো, এর ইন্টারনাল ফ্যাক্টর হচ্ছে ওই শিক্ষক সবসময় মার্কস কম দেন, উনি ক্রিটিক্যালি দেখেন এবং দেখা যাচ্ছে যে ওনার যে এক্সপেকটেশন সেটা পূরণ না হলে উনি সাধারণত এরকম মার্কস কম দিয়ে থাকেন। সেক্ষেত্রে আমরা পূর্ববর্তী বছরের অবস্থাগুলো যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ওই শিক্ষকের ইন্টারনাল প্রবলেম বা ইন্টারনাল প্রবলেমের কারণেই আসলে এই স্টুডেন্টরা হচ্ছে গ্রেড পেয়েছে। আর যদি এমন হয় যে এটা এক্সটার্নাল ফ্যাক্টরটা কি হতে পারে, যে অন্যান্য বছর সবাই ভালো করে করছে, এই বছর খারাপ করেছে, হয় কোশ্চেন অনেক হার্ড হয়েছে, স্টুডেন্ট হয়তো ভালো লিখতে পারেনি বা ভুল কিছু লিখেছে, সেই কারণে তারা এই মার্কস পেয়েছে। এখন আমরা বলছি এই আমাদের লাস্ট যে অ্যাট্রিবিউশনের ফলে কি হতে পারে, আমরা যদি এইভাবে চিন্তা করি, হ্যাঁ, যে এই কারণে এটা হয়েছে বা এই কারণে এটা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি সমস্যা তৈরি হতে পারে। এক্ষেত্রে প্রথম যেটা আমরা বলবো যে সেলফ সার্ভিং বায়াস মানে হচ্ছে এখানেও দেখো, আমি যদি কোনো কিছু নির্দিষ্ট করে দিই যে এই কারণে এটা হয়েছে, কিন্তু তার ভিন্ন দিকও থাকতে পারে, ওইটার প্রকৃত দিকটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমার সেই ভুল দিকটা চলে আসবে। সেলফ সার্ভিং বায়াস মানে আমি আমার মতো করে চিন্তা করছি, যেমন আমি আমার মতো করে যদি চিন্তা করি যে আমার কোনো স্টুডেন্ট খারাপ করলো, আমি বলেছি যে সে আসলে নিয়মিত ক্লাসে থাকতো না এবং সে হচ্ছে ভালো লিখতে পারে, সেই কারণে সে খারাপ করেছে, কিন্তু এর বাইরের কিছু সমস্যা থাকতে পারে। যেমন সে ক্লাসে পার্টিসিপেট করেনি, কেন করেনি, সেটা হচ্ছে তার হয়তো ক্লাসে পার্টিসিপেট করার মতো সামর্থ্যই নাই। তার মানে আমি যদি শুধুমাত্র আমার জায়গা থেকে এইভাবেই ব্যাখ্যা করতে থাকি, সেটা একটা বায়াস তৈরি হতে পারে, যেটাকে আমরা সেলফ সার্ভিং বায়াস। স্টুডেন্ট যারা ফেল করেছে তারা বলবে না আমরা খুব ভালো লিখেছি, এরপর আমাদেরকে ফেল করিয়ে দেওয়া হচ্ছে, সে হয়তো তার জায়গা থেকে কি হবে, সে কিন্তু বায়াস হয়ে যাচ্ছে। তো আমার কথা, অনেক সময় আমি এই যে অনুধাবনগুলো
আমরা করি, সেক্ষেত্রে সেলফ সার্ভিং বায়াস থাকলে কিন্তু এই অ্যাট্রিবিউশনটাও ভুল হতে পারে। কারণ অ্যাট্রিবিউশনের উপর ডিপেন্ড করে আমরা তো ব্যাখ্যা করার চেষ্টা করি, আমরা অনুধাবন করার চেষ্টা করি যে এটা কেমন হতে পারে। আর সেকেন্ড যেটা আমরা বলছি, দ্য ফান্ডামেন্টাল অ্যাট্রিবিউশন এরর, মানে অনেক সময় থাকে যে আমার মূল জায়গায় যদি ত্রুটি থাকে, যেমন আমাদের প্রত্যেকটি কোর্স কিন্তু একই রকম না। হ্যাঁ, প্রত্যেকটি কোর্স দেখবে যে একটু ডিফারেন্ট। হ্যাঁ, কোনো কোর্সের ভিতরে একটু টেকনিক্যাল টার্মগুলো বেশি আছে। হ্যাঁ, যেমন তোমরা যদি ধরো তোমাদের এই কোর্সগুলো অবশ্যই এখন এই মুহূর্তে নাই। হ্যাঁ, ধরো আইসিটি বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এই যে কোর্সটি, এই কোর্সে ধরো আলোচনা হচ্ছে ফাইবার অপটিক্স নিয়ে। হ্যাঁ, এই কোর্সে ধরো আলোচনা হচ্ছে তোমার স্যাটেলাইট নিয়ে। এখন যদি তুমি ফাইবার অপটিক্স কেবল সম্পর্কে না জানো, হ্যাঁ, তুমি যদি হচ্ছে স্যাটেলাইট সম্পর্কে তোমার যদি ভালো ধারণা না থাকে, তোমার যদি অরবিট সম্পর্কে ভালো ধারণা না থাকে, তাহলে কি হবে? তুমি তো এই কোর্সে খারাপ করতে পারো, তাই না? এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে এই আরোপণের জায়গাতে না, সে তো সায়েন্সে পড়ছে, সে তো ভালো করবে। এখন সায়েন্সে পড়লেই যে সে টেকনোলজির আইসিটিতে ভালো করবে, এটা সবসময় কিন্তু বলা যাবে। দেখা যাচ্ছে কেউ আর্টসে পড়লেও তার মানে টেকনোলজিক্যাল জ্ঞান এবং পড়ালেখা বেশি করার কারণে সে ভালো করতে পারে। আবার যদি আমি মনে করি যে যেহেতু আর্টসের ছেলে মেয়ে যারা আছে, তারা আর্টস থেকে আসছে, তাদের এই কোর্সে ভালো করার সুযোগ নেই, তারা ভালো করবে, হয়তো ভালো করছে না, এরকম ভাবেও যদি আমি ধারণা করি, পোষণ করি, তাহলে সেটাও একটা ভুল হতে পারে। আর আরেকটা ভুল হচ্ছে যে ওভার অ্যাট্রিবিউশন। ওভার অ্যাট্রিবিউশন মানে হচ্ছে ওভার কনফিডেন্স। যেটা আমি যদি অনেক বেশি পরিমাণ কনফিডেন্ট হয়ে যাই যে এই বিশ্ববিদ্যালয়ে এসে আমার তো পড়ালেখা করা লাগে না, যে বিষয়ে আলোচনা এটা 15 দিন পড়লেই, 15 দিন পরে পরীক্ষা দিলেই আমি ভালো করতে পারবো, 15 দিনের বেশি পড়ার দরকার নেই, কারণ 10টা টপিক, 15টা টপিক বা 20টা টপিক সর্বোচ্চ। তাহলে এই 10, 15 বা 20টা টপিক পড়তে আমার একদিনে যদি আমি একটা করে টপিক পড়ি, 20 দিনে তো আমার শেষ হয়ে যায়। তো 20 দিনে যদি আমি একটা কোর্সের জন্য পড়ি, দ্যাটস এনাফ। আমার তো 365 দিন পড়ার কোনো প্রয়োজন হয় না। এবং একটা টপিকের জন্য যদি আমি 2 ঘন্টা করে সময় দিই, তাহলে তো আমার সবকিছু করা সম্ভব, আমি পারবো। তো এই ধরনের বিষয়গুলো হচ্ছে ওভার অ্যাট্রিবিউশন। এতে কি হবে? তুমি পারবো চিন্তা করেছো, আসলে ফাইনালি দেখবে যে তুমি পরীক্ষায় যখন লিখতে যাচ্ছ, তখন তুমি একটার বিষয়ের সাথে আরেকটা বিষয় মিলিয়ে ফেলছো। তোমাকে সময় নিয়ে, এই জন্য সময় নিয়ে 1টা বছর ধরে এই কোর্সগুলো করতে হয়। সব মিলে তো তোমার এই 30টা ক্লাস তো 30 দিনে শেষ করা সম্ভব 1 মাসে। কেন আমরা তাহলে এটা হচ্ছে 9 মাস বা 10 মাস বা 1 বছর নিচ্ছি? তো সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। অ্যাট্রিবিউশনের ক্ষেত্রেও যেটা হয়, অনেক সময় আমি আরোপ করে দিলাম যে এই কারণে সেটা হচ্ছে, দেখা যাচ্ছে ওই কারণে সেটা হয়েছে কিনা তুমি জানো না। তো তুমি তোমার মতামতটাকে এস্টাবলিশ করতে গিয়ে তুমি নিজের প্রতি নিজে বায়াস হয়ে নিজের মতো করে চিন্তা করছো। তুমি হয়তো দেখবে যে এমন পাবে কিছু বন্ধুদের, যে যেখানে তারা বলবে যে আমি তো খুব ভালো পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি এটাতে হচ্ছে পারি নাই। যেমন ভর্তি পরীক্ষার সময় তুমি দেখবে যে ভর্তি পরীক্ষা দিয়ে যারা আসছে, তোমাদের বন্ধু যারা একসাথে পরীক্ষা দিয়েছিল, তাদের অনেকেই হয়তো বলেছিল যে আমি অনেক ভালো হচ্ছে পরীক্ষা দিয়েছি, হ্যাঁ, আমি চান্স পাবোই। আমার হয়তো 60টি বা 70টি কোশ্চেনের ভিতরে দেখা যাচ্ছে আমার 50টা হয়েছে, কিন্তু ফাইনালি দেখা গেল যে সে চান্সই পায়নি। আবার দেখা যাচ্ছে যে বলেছিল যে তার 40টা হয়েছে, সে চান্স পেয়েছে, কারণ তার 40টার ভিতরে 40টাই হয়েছে। তো এই বিষয়গুলো থাকে। এখন সামগ্রিকভাবে আমাদের আলোচনা যেটা, বা আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে অনুধাবন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং সাইকোলজিক্যাল একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যেটা হয়, আমরা আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সাধারণত নিয়ে থাকি। তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যে পয়েন্টগুলো নিয়ে এখন আলোচনা করলাম, যে 7টা প্রক্রিয়ার কথা বললাম, যে 7টা প্রক্রিয়া আমাদের অনুধাবনকে প্রভাবিত করে। এবং সেই ক্ষেত্রে আমরা এটাও বললাম যে প্রত্যেকটা প্রক্রিয়ারই লিমিটেশনস আছে। সো আমাদের খেয়াল রাখতে হবে শুধু একটা প্রক্রিয়া বা একটা বিষয় দিয়ে যেন আমরা ব্যাখ্যা না করি, তাহলে আমাদের ভিন্ন যে দিকটা আছে, অন্য যে রূপটা আছে, সেটা আমরা বাদ দিব। তো আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি, এখন আমি চলে যাব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের যদি প্রশ্ন বা অন্য কিছু জানার থাকে, সে বিষয়ে কথা বলার জন্য ধন্যবাদ সকলকে।